হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য টিচ ইউ এর লেসন ড্রামাটার পার্ট 2 নিয়ে এসেছি। আর তোমরা যদি পার্ট 1 না দেখে থাকো তাহলে আমার কমেন্ট বক্স আর ডেসক্রিপশন চেক করো, সেখানে আমি লিংক দিয়ে দিব। তো আর না কথা বাড়িয়ে চড় ডুব দেওয়া যাক ড্রামার গল্পে। তো এপিসোড 5 এ আমরা দেখি এইবার তাদের কাছে একটা নতুন ধরনের কেস এসেছে, তাও আবার একটা প্রাইমারি স্কুল থেকে, যেখানে পিচ্ছি পিচ্ছি বাচ্চারা পড়ে। তো এখানকারই নার্সারি ক্লাসের এক টিচারের নাম হলো জিসন। দেখা যায় তিনি তার মাকে একটা মেসেজ পাঠিয়ে সুইসাইড করার চেষ্টা করছিলেন। মেসেজটার মধ্যে সে তার মাকে লিখেছিল তার মা যাতে ওই মহিলাকে কখনো ক্ষমা না করে। এই লিখেই তিনি সুইসাইড করতে গেলে ভাগ্যক্রমে সেখানে হানরিম চলে আসে। হানরিম মিস জিসনের সিচুয়েশন দেখে একটু সন্দেহ করলেও সে তাকে বলে, আপনি ক্লিনিংই তো করছিলেন তাই না? মিস জিসন তখন মিথ্যা কথা বলে যে হ্যাঁ। এরপর হানরিম ওই স্কুলের সব টিচারদের একটা মেন্টাল টেস্ট নেয়। টেস্টে দেখা যায় মিস জিসনের মেন্টাল হেলথ সবচাইতে বাজে ছিল। তাই হানরিম মিস জিসনকে বলেন সে যাতে কিছুদিনের জন্য রেস্ট নেয়। আর এখানে আমরা হানরিমের কথায় জানতে পারি আসলে মিস জিসনের মা ইআরবিপিকে খবর দিয়েছেন। তো হানরিম তাকে বলে যে আপনি কিছুদিন রেস্ট নেন, তার বদলে অন্য একজন টিচার আপনার ক্লাসকে সামলাবে। তো এই কথাটা শুনে মিস জিসন একটু চিন্তায় পড়ে যান। তার ভয় হচ্ছিল নতুন টিচার তার ক্লাসকে সামলাতে পারবে না। এখন এতটুকু দেখে আমাদের মনে হতে পারে যে একটা প্রাইমারি স্কুলের 4-5 বছরের বাচ্চাদের নিয়ে এত কিসের ভয়। আসলে এখানে কি যে ভয় আছে সেটা তোমরা সামনেই জানতে পারবা। তো ওইদিকে দেখা যায় মিস জিসনের ক্লাসে নতুন টিচার আর কেউ নয় বরং আমাদের হিরো ইন্সপেক্টর হাইজিন। তো এতদিন তিনি অন্যান্য স্কুলে বড় বড় পোলাপাইনদের বেশ ইজিলি সামলাইছিলেন, কিন্তু এই পিচ্চিগুলোর যে সামলানো বড়গুলোর চেয়েও বেশি টাফ তিনি এটা প্রথমে বুঝেন নাই। তিনি চিল্লায়ও এদেরকে সিটে বসাইতে পারেন না। এরা তো নিজেদের মতো খেলাধুলার এনজয় করতেই থাকে, আর পড়াশোনা করাইতে গেলে তো বাচ্চাদের একের পর এক কোয়েশ্চেন। তো ক্লাসে একটা পিচ্চি বলে ওঠে, স্যার ওয়াশরুম যাবো। ইন্সপেক্টর বলে যে একটু পরে যেও। পিচ্চি বলে যে না টিচার, প্যান্ট ভিজে যাবে। এই বলে পিচ্চি প্যান্ট খুলে ফেলতে ধরলেই ইন্সপেক্টর তাকে নিয়ে ওয়াশরুমের দিকে দৌড়। আর এই বিষয়টা পিচ্চিদের এত বেশি ভালো লাগছে যে একের পর এক সব পিচ্চি এখন ওয়াশরুমে যাবে, আর ইন্সপেক্টর তাদেরকে সুপারম্যানের মতো নিয়ে দৌড়াবে। আর টিফিন টাইমে তো এদেরকে প্রোটিন হিসেবে ডিম খাওয়ানোর আলাদা ঝামেলা। আর যদি এইসবের মধ্যে তিনি ভুলবশত কোনো পিচ্চিকে ধমক দিচ্ছেন তাইলেই ননস্টপ কান্নাকাটি শুরু। যাই হোক, দিন শেষ হলে ইন্সপেক্টর তার বাড়িতে যায় আর মনে মনেই তার মৃত গার্লফ্রেন্ডকে বলতে থাকে, তোমার এই টিচারের জব যে এত কঠিন আমি আজকে বুঝতে পারলাম। তো ইন্সপেক্টর আবার মিস জিসনের বিষয়ে জানার জন্য তার পার্সোনাল ডায়েরিটা নিয়েছিল, যেটা পড়েই আসলে বোঝা যায় তার মেইন প্রবলেম এই পিচ্চি বাচ্চাগুলো ছিল না। প্রবলেম তো ছিল অন্য জায়গায়। মিস জিসন যখন প্রথম চাকরিতে জয়েন করেন তখন তিনি বেশ পজিটিভ মাইন্ডেড ছিলেন, আর তিনি এই জবের জন্য খুব এক্সাইটেডও ছিলেন। তিনি তার প্রথম ক্লাসে বাচ্চাদের ইন্ট্রোডাকশন দিতে বলেন। তখন একটা পিচ্ছি ছেলে ক্লাসে সবার সামনে কথা বলতে একটু লজ্জা পাচ্ছিল। নর্মালি কিছু কিছু ছোট বাচ্চারা এরকম হয়, যাদের আত্মবিশ্বাস একটু কম থাকে। তো মিস জিসন তখন তাকে সাহায্য করে। বাই দ্য ওয়ে, এই বাচ্চাটার নাম হলো উজিন। তো সেদিন ক্লাস শেষে উজিনের মা ম্যাডামকে বলে, আপনি আমার উজিনের একটু খেয়াল রাখবেন, ওর একটু আত্মবিশ্বাস কম। মিস জিসন তখন বলে যে হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। উজিনের মা তখন বলে, আমি কি আপনার নাম্বারটা নিতে পারি মাঝে মধ্যে উজিনের বিষয়ে কথা বলার জন্য? তো মিস জিসন তখন বলে যে হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই বলে সে তার নাম্বারটা উজিনের মাকে দিয়ে দেয়। এর ঘন্টাখানিক পর উজিনের মা তাকে মেসেজ করে আর বলে, আমার ছেলের মধ্যে একটু আত্মবিশ্বাস কম, তাই ক্লাসে আপনি সবসময় তার সাথে নরম ভাবে কথা বলবেন, আর নয়তো তার আত্মবিশ্বাস আরো ডাউনে চলে যেতে পারে। তো মিস জিসন তখন আবারও বলে যে আমি চেষ্টা করব। এরপর পরদিন মিস জিসন বেশ ভালোভাবেই ক্লাস নেয়, কিন্তু যখন উজিনকে ম্যাথসের কোয়েশ্চেন সলভ করার জন্য বোর্ডে ডাকা হয় তখন সে কান্না করে দেয়, কিন্তু তবুও মিস জিসন তাকে সামলে ফেলে। সেদিন ছুটির পর উজিনের মা মিস জিসনকে আবার কল দেয় আর তাকে বলে, উজিনের আত্মবিশ্বাস কমে যাচ্ছে, আপনি ওকে ক্লাসে ম্যাথসের কোয়েশ্চেন করবেন না। মিস জিসন তখনও বিষয়টাকে নর্মালি নেয় আর উজিনের মাকে রিপ্লাই দিয়ে বলে যে আমি চেষ্টা করব। সেদিন রাতে উজিনের মা আবার মেসেজ দেয় আর বলে, আপনি যে আমার ছেলের কোয়েশ্চেন পেপারে রং অ্যান্সারে গোল দাগ দিয়েছেন, এতে উজিনের আত্মবিশ্বাস কমে যাচ্ছে, তাই গোল দাগ দেওয়ার বদলে আপনি অন্য কোনো চিহ্ন ব্যবহার করবেন। উজিনের মা সবসময় ছোট ছোট বিষয়ে ম্যাডামকে ডিস্টার্ব করতো মেসেজ পাঠিয়ে। ম্যাডাম এতে বিরক্ত হয়ে রিপ্লাই না দিলেও উজিনের মা তখনও মেসেজ দিত। আর এভাবেই অবস্থাটা এতটা খারাপ হয়ে দাঁড়ায় যে উজিনের মা ম্যাডামের পার্সোনাল লাইফ নিয়ে, তার জামা কাপড় নিয়ে নাক গলাতে শুরু করে। সেদিন ম্যাম ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করে যেখানে তিনি তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছিলেন। উজিনের মা সেই ছবিতে কমেন্ট করে বলে, বন্ধুদের সাথে ড্রিঙ্কস করছেন কেন? এইসব আপনার স্টুডেন্টরা দেখলে তাদের উপর খারাপ প্রভাব পড়বে, তাই নিজেকে বদলান। এবার তো ম্যাডাম অনেক বেশি বিরক্ত হয়ে যান, তিনি সরাসরি প্রিন্সিপালের কাছে যান, কিন্তু প্রিন্সিপাল উল্টো ম্যামকেই বলে দেয় ঝামেলা না বাড়িয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে ফেলেন। ম্যাম তো এই কথা শুনে পুরোই অবাক হয়ে যায়, কিন্তু তিনি বাধ্য হয়ে এই বিষয়টাও মানিয়ে নেন। তিনি নিজেই নিজেকে বলেন যে ঠিক আছে, সমস্যা নেই, মনে হয় এখন আমাকে রিটায়ার হওয়ার পরই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে।
আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টদের জন্য আমি এতটুকু তো করতেই পারি। তবুও উজিনের মায়ের এই স্বভাব বদলায় না, আর এখন তিনি ম্যামকে কল করেও তাকে ডিস্টার্ব করতে থাকে। এমনকি তিনি ম্যাডামকে এই কথাও বলেন যে তার ছেলে উজিনের সাথে যদি কারো ঝগড়া হয় কখনো, তাহলে ম্যাডাম যাতে তার ছেলেরই পক্ষ নেয়। আর ম্যামও তখন ক্লাসের সব বাচ্চাদের চেয়ে উজিনকে একটু এক্সট্রা কেয়ার দিতে থাকে। এমনকি তিনি স্পেশালি উজিনের জন্যই স্কুলে নিজে হাতে একটা রুমও ডেকোরেট করেন, যাতে উজিন এখানে তার ফ্রেন্ডসদের সাথে এনজয় করতে পারে। তবে এইসবের পরও উজিনের মা এখনো তাকে বিরক্ত করত। একদিন বাচ্চাগুলোর স্পোর্টস টাইমে একটা ছেলে ভুলবশত উজিনকে ধাক্কা দিয়ে দেয়, যার কারণে উজিন মাটিতে পড়ে যায়। কিন্তু সেই ছেলেটা তাকে ইচ্ছা করে ধাক্কা দেয়নি, তাই সে উজিনকে সরিও বলে। কিন্তু উজিন তখন সেই ছেলেটাকে আরো জোরে ধাক্কা দিয়ে দেয় আর তাকে খেলনা দিয়েও মারতে থাকে। ম্যাম তখন উজিনকে সামলায়। এখন এই বিষয়টা নিয়ে পরদিন দুইজন স্টুডেন্টেরই মা আসে। মূলত উজিনই ওই ছেলেটাকে মেরেছিল, কিন্তু তবুও ওই ছেলেটার মা বলে এরা এখনো অনেক ছোট, আর এরকম খেলাধুলায় ছোটখাটো মারামারি হয়েই যায়, এটা তেমন কোনো বিষয় না। ম্যাডাম তখন বলে যে থ্যাংক ইউ, আপনি যে বুঝতে পেরেছেন। আর সবচেয়ে বড় কথা হলো উজিন আর আপনার ছেলে একে অপরকে সরি বলে আবারও নিজেদের মধ্যে ফ্রেন্ডশিপ ঠিক করে ফেলেছে। এখন এই কথা শুনে তো উজিনের মা রেগে যায়। তিনি ম্যাডামকে বলেন, আপনি আমার ছেলেকে দিয়ে সরি বলিয়েছেন, আপনার সাহস তো কম না। পাশেই থাকা সেই স্টুডেন্টের মা বলে, ভুল তো উজিনেরই ছিল, তাহলে সরি বলতে সমস্যা কি? আর তাছাড়া আমার ছেলেও সরি বলেছে। উজিনের মা তখন বলে, আপনার ছেলে প্রথমে ধাক্কা দিয়েছিল, আর এজন্যই উজিন তাকে মেরেছে, তাই সরি আপনার ছেলের বলা উচিত। উজিন এখানে নির্দোষ। এ কথা শুনে সেই মহিলা বলে, আপনি কি ঝগড়া করার জন্য এখানে আসছেন? আমরা চাই বিষয়টা মিটমাট করতে, আর আপনি এইসব কি উল্টাপাল্টা কথা বলছেন? এই কথা শুনে উজিনের মা চিৎকার করে ওঠে আর বলে, এই বিষয়টা যদি আমার ছেলে উজিনের জীবন একটা ট্রমা হয়ে যায়, সে যদি এই বিষয়টার জন্য সবসময় ইনসিকিউর ফিল করে, তাহলে তার আত্মবিশ্বাস আরো বেশি দেবে যাবে। আর যদি এই ঘটনাটা আমার ছেলের মাইন্ডে আঘাত ফেলে দেয়, তাহলে আমি আপনার ছেলেকে ছেড়ে দিব না। এইসব পাগলের মতো কথা শুনে তো ওই মহিলা একদম অবাক হয়ে যায়। এই নিয়ে এদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। মিস জিসন তাদেরকে কোনোভাবেই সামলাতে পারে না। এরপর মিস জিসন উজিনের মাকে একটা ক্যাফেতে নিয়ে গিয়ে বলে, আপনি একটু বোঝার চেষ্টা করেন, এটা খুবই নর্মাল একটা বিষয় ছিল। কিন্তু উজিনের মা তখন সরাসরি বলে দেয়, এসব ঘটনা কিন্তু আপনার জন্যই হয়েছে। আমি আপনাকে আগেই বলেছিলাম, কখনো উজিনের সাথে যদি কারো ঝগড়া হয় তাহলে আপনি আমার ছেলেরই সাপোর্ট করবেন, কিন্তু আপনি তা করেননি। আর তাই আমি স্কুল ভায়োলেন্স কমিটিকে জানাবো। আর এইসব ঘটনার পরও সেই মহিলা বারবার ম্যাডামকে কল করে ডিস্টার্ব করত। তার উপরে তিনি প্রতিনিয়ত মানসিক অত্যাচার করতেন। তার কল আসলেই ম্যাডাম ভয় পেয়ে যেতেন। এমনকি রাতেও তিনি ম্যাডামকে শান্তি দিতেন না। প্রতিনিয়ত এইসব অত্যাচার সহ্য করতে না পেরে ম্যাডাম ডিপ্রেশনে চলে যান। এরপর যখন স্কুল ভায়োলেন্স কমিটি উজিনের মায়ের বিরুদ্ধে কথা বলে, তখন তো উজিনের মা রেগে যান, আর এবার তিনি ম্যাডামের বাড়িতেই চলে আসেন আর তাকে নানান কথা বলে মানসিক টর্চার করতে থাকেন। এমনকি তিনি ম্যাডামকে এই হুমকিও দেন যে উজিনের বাবা এখন তার উপরে অনেক রেগে আছে, সে তোমাকে একবার পেলে মেরেই ফেলবে। এরপর দিন উজিনের বাবা ক্লাসে উজিনকে নিয়ে যেতে আসে। ম্যাডাম তাকে বোঝানোর চেষ্টা করে যে এখনো ক্লাস শেষ হয়নি। আর এই কথা বলায় উজিনের বাবা ম্যাডামের উপর হাত তোলার চেষ্টা করে, আর এরপর উজিনকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে পড়ে। এরপর ক্লাস শেষ হলে উজিনের মা ম্যাডামের কাছে আসে আর বলে, আমি তোমার নামে শিশু নির্যাতনের মামলা করেছি। ম্যাডাম তখন বলে, এটা মিথ্যা কথা, শিশু নির্যাতন তো দূরের কথা, আমি কখনো কাউকে ধমক দিয়েও কথা বলিনি। উজিনের মা তখন বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা তো পুলিশে বের করবে। ম্যাডাম তখন কান্না করতে করতে বলে, আমি যদি নির্দোষ প্রমাণ হয়ে যাই তাহলে আপনি কি করবেন? তখন উজিনের মা শান্ত গলায় বলে, যদি এমন হয় তাহলে আমি মাফ চেয়ে নিব। শেষ এসব কথা শুনে ম্যাডাম একদম ভেঙে পড়েন, আর তারপর তাকে প্রায় কয়েক মাস ধরে পুলিশ স্টেশনের চক্কর কাটতে হয়, যদিও সে নির্দোষ। উজিনের মা এসব বিষয়ে বাকি স্টুডেন্টদের প্যারেন্টসকেও বলে দেয়, যার কারণে ম্যাডাম যখন আবার স্কুলে পড়াতে আসে, তখন সেই প্যারেন্টসরা নিজেদের বাচ্চাদেরকে স্কুলে পাঠায় না। তো এইসব ঘটনা জানার পর ইন্সপেক্টরের অনেক খারাপ লাগে। তিনি এই বিষয়টা নিয়ে অফিসে আলোচনা করেন। এরপর পরদিন যান সেই পিচ্চিগুলোর ক্লাস নিতে। ক্লাস শেষ হলে উজিনের মা এসে ইন্সপেক্টরের সাথে দেখা করে আর তার পরিচয় দেয় যে সে হলো উজিনের মা। এটা শুনে ইন্সপেক্টর বলে, ও তাহলে আপনি উজিনের মা? আপনার উজিন তো পড়াশোনায় অনেক ভালো, মনে হয় একদম আপনার মতো হয়েছে। আপনিও নিশ্চয়ই নিজের স্কুলের দিনগুলোতে অনেক বেশি পড়াশোনায় ভালো ছিলেন। এইসব পাম টাম মেরে তিনি উজিনের মাকে বেশ ভালো মতো ফুলায় ফেলেন, আর তারপর তার কাছ থেকে নাম্বারটাও নিয়ে নেন। এরপর উজিনের মা বাসায় যেতে না যেতেই তিনি তাকে কল করেন আর বলেন উজিন না ক্লাসে ঘুমিয়ে পড়ে। উজিনের মা তখন বলে, আপনি ওকে জাগিয়ে দিবেন। ইন্সপেক্টর তখন বলে, এখন একটা স্টুডেন্টের ক্লাসে যদি ঘুম আসে তাহলে তার পুরো হক আছে ঘুমানোর। আমি যদি তাকে ঘুম থেকে উঠাই তাহলে যদি আমার কোনো প্রবলেম হয়? উজিনের মা তখন বলে, না না, কোনো সমস্যা নেই। এই বলে তিনি কল রেখে দেন। এরপর কয়েক সেকেন্ড যেতে না যেতে ইন্সপেক্টর আবার কল করেন আর জিজ্ঞেস করে,
আমি আপনার ছেলেকে কিভাবে উঠাবো ঘুম থেকে? অজিনের মা তখন বলে আপনার হাত দিয়ে। ইন্সপেক্টর তখন বলে আমি যদি হাত দিয়ে ওকে ঘুম থেকে উঠাই তাহলে যদি আপনি আমার নামে শিশু নির্যাতনের মামলা করে দেন, তাই একটু ভয় পাচ্ছি। অজিনের মা তখন বলে আপনি তাকে নাম ধরে ডাকবেন, তাইলেই তো উঠে যাবে। ইন্সপেক্টর তখন বলে আরে হ্যাঁ ঠিক বলছেন। এরপর উজিনের মা আবার কলটা রেখে দেন। এরপর আবার কয়েক সেকেন্ড যেতে না যেতে ইন্সপেক্টর তাকে আবার কল করে আর জিজ্ঞেস করে আমি যদি ওকে নাম ধরে ডাক দিই তাহলে যদি আমার কণ্ঠস্বরেও ভয় পেয়ে যায় আর যদি এটা ওর জীবনে অনেক বড় একটা ড্রামা হয়ে দাঁড়ায়। উজিনের মা তখন বলে তাহলে তার পাশে থাকা বাচ্চাটাকে বলবেন ওকে ঘুম থেকে উঠিয়ে দিতে। ইন্সপেক্টর তখন আবার জিজ্ঞেস করে এতে যদি আপনার ছেলের আত্মবিশ্বাস ডাউনে চলে যায়। উজিনের মা তখন বলে থাক আপনি ওকে ঘুম থেকে উঠাইয়েন না। ইন্সপেক্টর তখন বলে কিন্তু ক্লাস টাইমেও যদি ঘুমায় আর আমি যদি ওকে না পড়াই তাহলেও তো আমি শিশু নির্যাতনই করতেছি। এইসব উল্টাপাল্টা কথা শুনে উজিনের মা একদম বিরক্ত হয়ে যায়। আসলে এইবার শুরু হয়েছে উজিনের মার উপর টর্চার। ইন্সপেক্টর এখন সারাদিন উজিনের মাকে কল করে আর এরকম ফালতু বকবক বকবক করে। বেচারা উজিনের মা রাতেও শান্তি মতো ঘুমাতে পারে না। এখন এইসব বিষয়ে বিরক্ত হয়ে উজিনের মা পরদিন স্কুলে গিয়ে ইন্সপেক্টরকে নানাভাবে বকাঝকা করেন আর ক্লিয়ারলি বলে দেন যে কালকে রাতের ঘটনার কারণে উজিনের বাবা প্রচন্ড বিরক্ত, তাই তিনি যাতে আর কখনো এরকম না করেন এই বলে তিনি সেখান থেকে চলে যান। আর তারপর ইন্সপেক্টর সোজা চলে যান উজিনের বাবার অফিসে আর সেখানে গিয়ে তিনি জোরে জোরে চিল্লায় উজিনের বাবাকে ডাক দেন। আর তারপর কোনো কথা নাই বার্তা নাই সোজা তার পায়ে পড়ে বলেন আমি শুনলাম আপনি নাকি আমার উপর অনেক বেশি বিরক্ত হয়ে আছেন, আমাকে মাফ করে দিন প্লিজ। আমি এই টিচারের জব অনেক কষ্টে পেয়েছি, প্লিজ আমার উপরে কোনো মামলা করবেন না আপনি। এইসব উল্টাপাল্টা আর ওভার অ্যাক্টিং করে তিনি উজিনের বাবার মানিজ্যত একেবারে ধুলায় মিশায় দেন। উজিনের বাবা তো শরমে লাল নীল হয়ে যাচ্ছিলেন। আশেপাশে সবাই এই দৃশ্য দেখে ভিডিও করতে থাকে। ইন্সপেক্টর বেশি বাড়াবাড়ি করলে উজিনের বাবা তাকে ধাক্কা মারে কিন্তু তাও ইন্সপেক্টর থামে না, এমনকি তিনি তার পা ধরতে গিয়ে তার প্যান্টই খুলে ফেলেন। এই চরম অপমান কোনোভাবে উজিনের বাবা সহ্য করে বাসায় এসে তার বউয়ের সাথে তুমুল ঝগড়া শুরু করে দেন। তার ধারণা তার বউ জয়া স্যারকে কি উল্টাপাল্টা কথা বলছে আর স্যার তাকে এভাবে অফিসে এসে অপমান করছে। বাবা মায়ের এমন ঝগড়াঝাটি দেখে উজিনের অনেক খারাপ লাগছিল। পরদিন উজিনের মা চলে যায় স্কুলের প্রিন্সিপালের কাছে এ বিষয়ে বিচার দিতে, কিন্তু প্রিন্সিপাল তার কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না। উল্টো বলে দেয় উজিন যেমন তার জন্য ইম্পর্টেন্ট তেমন এই টিচার্সরাও তার মা বাবার জন্য ইম্পর্টেন্ট। সেদিন বিকালে উজিনের মা স্কুলের বাকি স্টুডেন্টসদের অভিভাবকদের একটা রেস্টুরেন্টে ডাকে এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু তিনি পৌঁছানোর পর দেখেন ইন্সপেক্টর সেখানে আগে থেকে এসে বসে আছেন। উজিনের মা তাকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন। ইন্সপেক্টর তখন তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে আমি আপনার নামে শিশু নির্যাতনের কেস করেছি। উজিনের মা বলে আমার নামে? উজিনকে নিয়ে কেন? ইন্সপেক্টর তখন বলে সকালে উজিনকে আপনি জোর করে ক্লাস থেকে নিয়ে গিয়েছেন, সে যেতে চাইছিল না তবু আপনি তাকে টেনে মেরে নিয়ে গিয়েছেন। এসব শুনে বাকি প্যারেন্টসরা অবাক হয়ে যায়। উজিনের মা তখন বলে এই সবকিছু মিথ্যা। ইন্সপেক্টর তখন বলে এখন সত্য কি আর মিথ্যা কি সেটা তো পুলিশই বের করবে। মানে উজিনের মার সেই পুরান ডায়লগ। উজিনের মা তখন বলে আপনি যা করেছেন এতে আমার কোনো যায় আসে না, কারণ এখানে আমি নির্দোষ প্রমাণিত হয়েই যাব। তখন আপনি কি করবেন? ইন্সপেক্টরও তখন সুন্দর করে বলে আমি আপনার কাছ থেকে মাফ চেয়ে নিব। আইন তো এটাই বলে তাই না? এইসব ঘটনায় উজিনের মা এত পরিমাণে বিরক্ত হয়ে যায় যে তিনি আবারও মিস জিসনকে কল করেন আর সে কল না ধরলে তিনি তার পিছুও করেন। এভাবে তিনি স্কুলে পৌঁছালে তার জন্য অপেক্ষা করছিল ইন্সপেক্টর। তিনি তাকে তার আসল পরিচয় দেন যে তিনি ইআরবিপির একজন ইন্সপেক্টর, কোনো টিচার নয়। এইসব শুনে উজিনের মা তো অবাক হয়ে যান। ইন্সপেক্টর তখন বলে আপনি অনেকদিন ধরেই মিস জিসনকে মানসিকভাবে টর্চার করে এসেছেন, তার কাজে ব্যাঘাত ঘটিয়েছেন, আর এসবের জন্য আপনার যে কি শাস্তি পেতে হবে এবার আপনি দেখবেন। উজিনের মা তখন বলে আমি কি ভুল করেছি? আমি যাই করেছি সব আমার বাচ্চার জন্য করেছি। মিস জিসনের কি বাচ্চা আছে? সে কি কখনো বুঝবে এক মায়ের দুঃখ? এই কথা শুনে ইন্সপেক্টর বলে তাহলে তো আপনার বোঝার কথা যে মিস জিসনের মা ঠিক কতটা কষ্টে আছে নিজের মেয়েকে এইভাবে মানসিকভাবে ভেঙে পড়তে দেখে। একথা শুনে উজিনের মা বলে এইসব আমি জানতে চাই না, আমি শুধুই আমার বাচ্চার স্বার্থ দেখব। দুনিয়ার সব বাবা মাই এরকম। ওদিকে মিস জিসন আর উজিনকে দেখা যায় তারা একসাথে বসে গল্প করছিল আর ড্রয়িং করছিল। এরপর হঠাৎ উজিন বলে ওঠে আমাকে ক্ষমা করে দিন ম্যাম। মিস জিসন তখন বলে কেন, কি হয়েছে? উজিন তখন বলে আমার মা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, তাও আবার আমার জন্য। আমার জন্যই আপনার কষ্ট পেতে হয়েছে। এই বলে উজিন কান্না করে দেয়। এই কথা শুনে মিস জিসন বলে এমন কিছু না, তুমি কষ্ট পেও না। তখন দেখা যায় ইন্সপেক্টর উজিনের মাকে এখানে নিয়ে এসেছিল এটা দেখানোর জন্য যে উজিন তার ম্যামকে কতটা ভালোবাসে আর তার ম্যামও উজিনকে কতটা ভালোবাসে। উজিন তখন আরো বলে যে আমার মা আমার সাথে কখনো হেসে কথা বলেই না, সবসময় আমার সাথে রাগারাগি করে। উজিনের কান্না দেখে মিস জিসন উজিনকে জড়িয়ে ধরে আর বলে সব ঠিক হয়ে যাবে, কান্না করো না। এসব কিছু দেখানোর পর ইন্সপেক্টর উজিনের মাকে জিজ্ঞেস করে বলুন তো আপনি কি চান? উজিন বড় হয়ে কেমন মানুষ হবে?
এমন একজন মানুষ যে ভুল করার পরও সরি না বলে, যে সব সময় নিজের স্বার্থ দেখে আর অন্যকে কষ্ট দেয়। আপনি এরকমটা তো চান না, তাই না? এজন্য নিজের ছেলেকে সঠিক শিক্ষা দেন, কারণ আপনার ছেলেও এরকম হতে চায় না। সে তার ম্যামকে অনেক পছন্দ করে। এসব দেখিয়ে উজ্জেনের মা ইমোশনাল হয়ে যায়, আর তিনি তার নিজের ভুলটা বুঝতে পারেন। কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ আমরা পরে তাকে কোর্টে বিচারের মুখোমুখি হতে দেখি। উকিল তখন উজিনের মায়ের সব অপরাধ তুলে ধরেন, যেমন মিস জিসুনকে হুমকি দেওয়া, তাকে বারবার ফলো করা, তার ইনস্টাগ্রাম কমেন্টে তাকে নিয়ে বাজে মন্তব্য করা, এমনকি তার স্বামীকে দিয়ে মিস জিসুনকে ভয় দেখানো, এরকম সব ক্রাইম তুলে ধরেন। কিন্তু যেহেতু মিস জিসন একজন টিচার আর উজিনের মা একজন অভিভাবক, তাই এখানে টিচার চাইলেও কোনো কিছু করতে পারছিল না। অথচ এই সেম ক্রাইম যদি অন্য দুজন নর্মাল মানুষের মধ্যে হতো, যাদের মধ্যে টিচার অভিভাবকের সম্পর্ক নেই, তাহলে সেটা অনেক বড় অপরাধ বলে গণ্য করা হতো। তাহলে এই টিচার আর অভিভাবকের মধ্যে কেন নয়? এইসব কথাগুলো শুনে উজিনের মা তার ভুলটা আরো বড়ভাবে ফিল করতে পারে। উজিনের মাকে কয়েক বছরের জেলের পাশাপাশি কিছু টাকার জরিমানা করা হয়। এর পরের দিনে দেখা যায় শিক্ষামন্ত্রী প্রতিবারের মতোই আরো একটা প্রেস কনফারেন্স করেন, যেখানে তিনি জানান কিভাবে টিচাররা নিজেদেরকে এই অভিভাবকদের ক্ষমতার অপব্যবহার থেকে রক্ষা করতে পারে। ওইদিকে মিস জিসনকে দেখা যায় তিনি আবারও তার ক্লাসে ফিরে এসেছেন, ঠিকভাবে ক্লাস নিচ্ছেন আর বাচ্চারাও তাকে অনেক পছন্দ করছে। তো সেদিনের মতো ওইসব ঝামেলা শেষ করে ইন্সপেক্টর হাইজিন তার বাড়িতে এলে তার আর তার মৃত গার্লফ্রেন্ড হাইয়ং এর ছবি দেখতে থাকে। মন থেকে তিনি একটু আপসেটই ছিলেন। এরপর তিনি একটা ডায়েরি নিয়ে বসেন। এই ডায়েরিটা তার মৃত গার্লফ্রেন্ড হাইয়ং এরই ছিল, আর সে এই ডায়েরিতে তার টিচার লাইফের বিভিন্ন ঘটনা লিখে রাখতো। ডায়েরিতে দেখা যায় হায়ং বেশ কয়েকবার ছো নামের একটা ছেলের নাম লিখেছে। লেখা দেখে বোঝা যায় ছো ছেলেটা একটু বখাটে, আর হায়ং চাইতো তাকে একটা ভদ্র ছেলে বানাতে, মানুষ করতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছো নামের ছেলেটাই আসলে হায়ং এর মার্ডার করে। তো এইসব লেখার মধ্যে ইন্সপেক্টর একটা বইয়ের চিহ্ন দেখতে পায়। সেই বইটার এক সাইডে ছিল এস আর আরেক সাইডে ছিল এম। এখানে এপিসোড 5 শেষ হয়ে যায়। এরপর এপিসোড 6 এর শুরু হয় সেখান থেকেই যেখানে এপিসোড 5 শেষ হয়েছিল। আমরা দেখি ইন্সপেক্টর আসলে তার গার্লফ্রেন্ডের মার্ডারের ট্রমা থেকে এখনো বের হতে পারেননি। তিনি এখনো ওইসব কেস নিয়ে ঘাটাঘাটি করছিলেন। একটা সিসিটিভি ফুটেজে তিনি দেখেন সন্ধ্যার দিকে হায়ং দৌড়ে স্কুলে গিয়েছিল, আর তারপরই তার স্টুডেন্ট ছু একটা ধারালো কাঁচি দিয়ে তাকে স্টেপ করে। ইন্সপেক্টরের মনে পড়ে কোর্টে সেই ছু কি বলেছিল। তখন ছুয়ের কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে হয়তো অনুতপ্ত, কারণ সে বলছিল, আমি অনেক খারাপ একটা ছেলে, একদম বখাটে হয়ে গিয়েছিলাম। সবাই আমাকে আমার মতো ছেড়ে দিয়েছিল, কেউ আমাকে একবার বোঝাতেও আসেনি কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু একমাত্র মিস হায়ংই ছিল যিনি চেয়েছিলেন আমাকে সঠিক পথে নিয়ে আসতে। আর মিস হায়ং এতটাই ভালো ছিলেন যে আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। এরপর ইন্সপেক্টর তাদের একসাথে একটা ছবিও খুঁজে পান। তখনই দরজায় কেউ আসলে তিনি গিয়ে দরজা খুলেন, আর দেখা যায় মন্ত্রী এসেছেন। আর তিনি এসে তার মেয়ের খুনের ফাইল দেখে ফেলেন। এসব দেখে তিনি ইন্সপেক্টরকে বলেন যে আমি জানি তোমার জন্য এই জিনিসটা মেনে নেওয়া কতটা কষ্টের, কিন্তু তুমি যদি এখন তোমার জবে ফোকাস করতে চাও, তাহলে তোমাকে এই সব ঘাটাঘাটি বাদ দিতে হবে। এরপর পরদিন ইন্সপেক্টর হানড্রিম আর বন্ড বাড়িতে যাওয়ার সময় রাস্তায় কিছু ছেলেকে একটা লোকের গাড়ি চুরি করতে দেখে। এছাড়াও তারা একটা মেয়েকে জোর করে গাড়িতে উঠিয়ে নেয়। তারা তখন সেই গাড়িটার পিছু করে, আর এই বাচ্চাগুলো গাড়ি নিয়ে রাস্তায় অনেক তামাশাও করে। কিন্তু ফাইনালি এদেরকে ইন্সপেক্টর ধরে ফেলে, আর তাদেরকে বকাঝকা করলে তারা বলে, আমরা তো নাবালিক, আমাদের বয়স মাত্র 14 বছর। এরপর এদের সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের একটা স্কুল টিচার আসে তাদেরকে ছাড়িয়ে নিতে। পুলিশের কাছ থেকে জানা যায় এই বাচ্চাগুলো আসলে আগেও এরকম করেছে, কিন্তু তারা নাবালিক হওয়ায় প্রতিবারই তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে। ছেলেগুলোও তখন বলতে থাকে যে হ্যাঁ, আমরা তো জাস্ট গাড়িটা নিয়ে খেলছিলাম, আর কিভাবে জানি গাড়িটা চালু হয়ে গেল। মানে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা দরকার। এখানে সেই মেয়েটাও ছিল, যাকে দেখে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। হানড্রিম মেয়েটাকে জিজ্ঞেস করে ওরা তোমার সাথে কি করেছে। মেয়েটা তখন বলে কিছুই না। হানড্রিম জিজ্ঞেস করে তোমাকে দেখে তো মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। কিন্তু মেয়েটা তখন বলে আমি একদম স্বাভাবিক আছি, আর ওরা আমার ফ্রেন্ড, তাই ভালো হবে যে আপনি আমাদেরকে ছেড়ে দেন। আর এইসব চালাকি করে তারা পার পেয়ে যায় আর থানা থেকে বেরিয়ে যায়। এরপর এরাও কিছুক্ষণ কথাবার্তা বলার পর বাইরে আসলে দেখে এই দুষ্ট পোলাপাইনগুলো তাদের গাড়ির 12টা বাজায় দিচ্ছে, আর তারপর এক দৌড় দিয়ে পালায়। এইসব দেখে শিক্ষামন্ত্রী বলে এইসব 14-15 বছরের ছেলেগুলো নাবালিক হওয়ায় যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে কেউ কোনো কড়া শাসন করছে না। চলো আমাদের নেক্সট টার্গেট এই বেয়াদব পোলাপাইনগুলার স্কুল। এরপর পরদিন সকাল থেকেই শুরু হয়ে যায় তাদের কাজ। ইন্সপেক্টর সেই ছেলেগুলোকে ডেকে বলেন
কালকের সেই জঘন্য ঘটনার কারণে তারা যাতে একটা দরখাস্ত দিয়ে ইয়ারবিবির কাছে সরি বলে। আর ওইদিকে হান ক্লাসের বাকি স্টুডেন্টদের কাছ থেকে এই বখাটে পোলাপাইনগুলোর বিষয়ে জানতে চায়, কিন্তু ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট এদিকে এত ভয় পাইতো যে কেউই তাদের মুখ খুলে না। এখন উপায় না পাওয়ার পর হানরিমের মনে পড়ে সেই বখাটে পোলাপাইনগুলোর সাথে একটা মেয়েও ছিল। হানরিম তখন বন্ডের সাথে বসে সেই মেয়েটাকে খোঁজার প্ল্যান করতে থাকে যে কি হয়েছে, সে যাতে একটুও ভয় না পেয়ে ইয়ারবিবিকে সব খুলে বলে। মেয়েটা তখনও রাজি হচ্ছিল না, কিন্তু শেষমেশ মেয়েটা মুখ খুলে সে বলে তার লাইফটা মোটেও এরকম ছিল না, সে আর বাকি বাচ্চাগুলোর মতোই স্বাভাবিক ছিল, কিন্তু তার মনে হতো সে হয়তো একটু মোটা, তার একটু ওজন কমানোর প্রয়োজন। আর সেই বখাটে ছেলেটা যখন এই বিষয়ে জানতে পারে তখন সে তাকে একটা ওষুধ দেয় আর বলে এটা খেলে ওজন অনেক দ্রুতই কমে যাবে, কোনো এক্সারসাইজও করতে হবে না। এসব শুনে মেয়েটাও তখন ট্যাবলেটটা ট্রাই করে আর তার মনে হয় যে তার ওজন আসলে একটু কমেছে। এরপর সে আবার ওই ছেলেটার কাছে ট্যাবলেট চায় আর ছেলেটাও তাকে দিয়ে দেয়। এভাবেই সে এই ট্যাবলেটটার নেশায় পড়ে যায় আর বারবার ওই ছেলেটার কাছে ট্যাবলেট চাইতে থাকে। ছেলেটা তখন সুযোগ বুঝে ট্যাবলেটের দাম 10 গুণ বাড়িয়ে দেয় আর মেয়েটারও ট্যাবলেট না খেলে যেন হচ্ছিলই না, তার সেটাই চাই। এজন্য সে তার সব টাকা পয়সা দিয়ে ওই ট্যাবলেটগুলো কিনতো। কিন্তু একসময় যখন তার টাকা শেষ হয়ে যায় তখন ওই ছেলেটার কাছে সে ফ্রিতে ট্যাবলেট চায়, কিন্তু ছেলেটা তখন বলে যে সে ফ্রিতে দিতে পারবে না, কিন্তু সে যদি তাদের ট্যাবলেট সাপ্লাই করার বিজনেসে কাজ করে তাহলে সে ট্যাবলেট পাবে। এই কথা শুনে মেয়েটা তখন রাজি হয়ে যায়। কিছুদিন কাজ করার পর তার মনে হয় এটা ঠিক না, কারণ এতক্ষণে আশা করি তোমরাও বুঝে গিয়েছো এই ট্যাবলেট আসলে কি। এটা ছিল ড্রাগ। আর এই বখাটে ছেলেগুলো স্কুলের সবার কাছে এভাবেই ড্রাগ বিক্রি করত, এভাবেই সবাইকে নিজেদের ট্র্যাপে ফালাতো আর মোটা অঙ্কের টাকা নিত। তো মেয়েটা যখন ছেলেটাকে বলে যে সে আর এই কাজ করবে না তখন ছেলেটা তার দলবল নিয়ে মেয়েটাকে অনেক মারধর করে। আর এইসব কারণেই মূলত তারা মেয়েটাকে আলমারির ভিতরে আটকিয়ে রেখেছিল। এইসব কথা শোনার পর হানরিম জিজ্ঞেস করে তুমি তাদেরকে পুলিশে কেন দিলে না, তুমি একবার পুলিশকে কল দিতে। মেয়েটা তখন বলে যে সে এমনটা করেছে আর পুলিশ এসে তাদেরকে ধরেও নিয়ে গিয়েছিল, কিন্তু তারপর কোনো লাভ হয় নাই। তারা নাবালিক অপরাধী হয় তাদেরকে পুলিশ জেলে দেয় না, তাদেরকে ছেড়ে দেয় আর তারপর তারা সেম কাজ আবার করে। আর তারা স্কুলে আসার পর তাকে অনেক মারধর করেছিল। তারা মেয়েটার বিচার দেওয়া নিয়ে হাসাহাসিও করে যে তাদের বয়স মাত্র 14 বছর, তাই সে পুলিশকে ডাক দেখ বা যাকেই ডাক দেখ কেউই তাদের একটা চুলও বাঁকা করতে পারবে না। তো এইসব ঘটনা শোনার পর হানরিম ইন্সপেক্টরকে নিয়ে সেই বখাটেগুলোর কাছে যায়। মাত্র 14 বছরের হওয়ার পরও তাদের মধ্যে ভয় বলতে কিছুই ছিল না, উল্টো তারা ওভার কনফিডেন্স ছিল। হানরিম এসব কাজকর্ম সেই ছেলেটাকে বন্ধ করতে বললে আর সবার কাছে সরি চাইতে বললে তারা বলে তারা ভুলেও সরি বলবে না। উল্টো তারা এই কথা বলে যে এখন তারা মাত্র 14 বছরের, তাই ইয়ারবিপি চাইলেও তাদের কোনো কিছু করতে পারবে না। যখন তারা অ্যাডাল্ট বয়সে চলে যাবে তখন তারা এই কাজ করা ছেড়ে দিবে, আর যতদিন তারা নাবালিক শুধুমাত্র ততদিন তারা কাজ করবে। এইসব কথা শুনে হানজিমের তো রাগ উঠে যায়। ছেলেগুলো তখন বলে রাগ করে লাভ নাই, পারলে আমাদেরকে জেলে পাঠিয়ে দেখান। এই কথা শুনে ইন্সপেক্টর বলে ঠিক আছে, তোমাদের এই উইশটাও আমি পূরণ করব। এরপর স্কুল ছুটি হতে না হতেই এরা এই বখাটেগুলোকে ধরে ফেলে আর সোজা নিয়ে আসে জুভেনাইল জেলে। এই পোলাপাইনগুলো এখনো ভাবতেছিল হয়তো ইয়ারবিপি তাদেরকে ভয় দেখাচ্ছে, কিন্তু এরা জানতো না এরা অ্যাকচুয়ালি জেলে বন্দি হতে যাচ্ছে। তো জেলে ঢোকার পর বাকি কয়েদিদের দেখে তাদের যত হাওয়া ছিল সব বের হয়ে যায়, তারা ভয় পেতে থাকে। তারা হানরিমকে গিয়ে বলে অনেক হয়েছে, এখন নাটক বন্ধ করুন, আমাদেরকে এখন এখান থেকে বের করুন। মানে তারা এখনো বিশ্বাস করতে পারছিল না যে তাদেরকে আসলেই জেলে দেওয়া হয়েছে। হানরিম তখন বলে তোমরা যদি এখান থেকে বের হতে চাও তাহলে আমার সাথে ফাইটে জিতে বের হতে হবে। তো এরা তখন ভাবে যে আরে একটা মেরে হারানো কোনো বিষয় হলো। আর এরপর যখন তারা ফাইট করতে যায় তারপরে আসল মজা বুঝতে পারে। যাই হোক, তারপর আর উপায় না পেয়ে তাদেরকে এখানেই থাকতে হয়। তারা একটু বয়সে কম হয়, জেলের বাকিরা তাদেরকে ডিস্টার্বও করতো। একদিন তাদেরকে জেলে থালা বাসন ধোয়ার জন্য দিলে তারা অনেক বেশি বিরক্ত হয়ে পড়ে। আর ঠিক তখনই জেলের অন্য একটা কয়েদি এসে তার প্লেটটাও সেখানে রাখলে এই ছেলেটার রাগ উঠে যায়। এর নাম হলো হিউন। তো এই কারণে হিউন সেই কয়েদির উপর হাত তোলে। তো এমন মারামারির শব্দ পেয়ে ইন্সপেক্টর সেখানে আসলে দেখা যায় যে ছেলেটা মার খেয়েছে সে মিথ্যা কথা বলে যে এরা কেউই নাকি তাকে মারেনি, সেই নাকি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তো এই কথা শুনে হিউনরা একটু অবাক হয়ে যায় যে ও কেন মিথ্যা কথা বলল, ও তো চাইলে তাদের ফাঁসাতে পারতো। রাতে ইন্সপেক্টর হিউনদেরকে ওই কয়েদির বিষয়ে জানায় যে ওই কয়েদি আসলে একজন খুনি আর সে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তো এইসব শুনে তো এরা ভয় পেয়ে যায়। তাদের মনে পড়ে কিছুদিন আগে তারা এই ছেলেটার বিষয়ে নিউজে শুনেছিল, এই ছেলেটা একজন সিরিয়াল কিলার। তো এরপর থেকে এই ছেলেটার আতঙ্কে তাদের জীবন কাটতে থাকে জেলের মধ্যে। একদিন হঠাৎ তারা যখন থালা বাসন ধুচ্ছিল তখনই কয়েদি ছেলেটা আবার আসে আর কিছু থালা বাসন দিয়ে যায়। তো হিউন তখন লক্ষ্য করে সেই কয়েদি ছেলেটা একটা চামচ চুপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। তো হিউনের কাছে বিষয়টা একটু সন্দেহজনক লাগে। এরপর যখন পুলিশরা ধরে ফেলে যে চামচ একটা মিসিং তখন সবাইকে
চেক করা হয়। তখন হিউন বলে দেয় যে সে ওই কয়েদিকে চামচ নিতে দেখেছে, কিন্তু পুলিশ সেই কয়েদি তল্লাশি করলে চামচটা খুঁজে পায় না। হিউন দেখে ফেলে সে আসলে চামচটা লুকিয়ে রেখেছে। এরপর হঠাৎ করেই সেই কয়েদি সেই চামচটা নিয়ে হিউনের দিকে তেড়ে আসে। হিউন দৌড়ে পালাতে থাকে। পুলিশ তখন কোনোভাবে সেই কয়েদিকে ধরে ফেলে, কিন্তু তাকে নিয়ে যাওয়ার আগে সে হিউনকে বলে সে হিউনকে জানে মেরে ফেলবে। এরকম একটা ঘটনায় পড়ে আর এইসব কথা শুনে হিউন কান্না করতে থাকে। ওদিকে শিক্ষামন্ত্রীর অফিসে এসে ওই বখাটেগুলোর বাবা মা প্রোটেস্ট করতে থাকে যে তাদের ছেলেরা নাবালিগ হওয়ার পরও কেন তাদেরকে জেলে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী তখন বলে যে আপনারা তো এমন ভান করছেন যে আপনাদের ছেলেমেয়েরা দুধে ধোয়া তুলসী পাতা। আপনারা কাল আমাদের অফিসে আসবেন, তখনই আপনারা দেখতে পারবেন আপনাদের ছেলেরা কি করেছে। পরদিন এই বখাটেগুলোর গার্ডিয়ানসরা অফিসে আসার পর তাদের বখাটে ছেলেগুলোকেও সেখানে আনা হয়। তো সব বাবা মারা নিজেদের ছেলের এমন করুণ অবস্থা দেখে শিক্ষামন্ত্রীর সাথে ঝগড়া শুরু করে দেয় যে এত ছোট বয়সে কেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। ইন্সপেক্টর তখন তাদের সামনে সেই ড্রাগসগুলো নিয়ে আসে আর তাদের কর্মকাণ্ডের বিষয়ে তাদের বাবা মাকে জানায়। ইয়ুন তখন তার ন্যাকা কান্না শুরু করে বলে এইগুলো তো সাধারণ ওজন কমানোর ওষুধ। এই কথা শুনে ইন্সপেক্টর জোর করে হিউনকে সেই ড্রাগগুলো খাওয়াতে থাকে, কিন্তু হিউন কোনোভাবেই সেগুলো খেতে চায় না। তখনই প্রমাণিত হয়ে যায় এগুলো যে আসলে ড্রাগস। শিক্ষামন্ত্রী তখন এদের বাবা মাকে বলে আপনারা যেমন আপনাদের সন্তানকে ভালোবাসেন তেমনি বাকি সন্তানদের বাবা মাও তাদেরকে ভালোবাসে, কিন্তু আপনাদের সন্তানেরা বাকি বাবা মায়ের সন্তানদের আঘাত করছে, তাদেরকে প্রতিনিয়ত ড্রাগস দিচ্ছে, ড্রাগসের ব্যবসা করছে, তাও মাত্র 14 বছর বয়সে। এইসব কথা শোনার পর সব বাবা মায়েরা নিজেদের ছেলেকে বলে তারা যাতে এখনই মাফ চায়। শিক্ষামন্ত্রী তখন বলে আমার কাছে মাফ চেয়ে লাভ নেই, মাফ চাওয়া উচিত সেই মেয়েটার কাছে। তখন ওই মেয়েটাকেও এখানে আনা হয় যাকে এই বখাটেগুলো ড্রাগস দিয়েছিল। মেয়েটা তখন সরাসরি বলে দেয় সে কখনো তাদেরকে ক্ষমা করবে না, কারণ তাদের জন্যই তার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছে। তাকে বিভিন্ন শারীরিক যন্ত্রণার পাশাপাশি মানসিক যন্ত্রণায়ও ভুগতে হয়েছে। মেয়েটার মুখ থেকে এইসব কথা শুনে হিউন এত বেশি রেগে যায় যে সে তাকে মারার জন্য দৌড়ে আসে আর চিৎকার করে বলতে থাকে আমি নাবালিক, আমার কোনো শাস্তি হওয়ার কথাই না। শিক্ষামন্ত্রী তখন অর্ডার দেয় এদেরকে আবারও জেলে ভরার জন্য, কারণ এরা এখনো বিন্দুমাত্র পাল্টায়নি। সব বাবা মায়েরা তখন কান্না করতে থাকে, কিন্তু কোনো লাভ নেই। এরপর হিউনদেরকে জেলে আনা হলে তারা আবারও সেই কয়েদির ভয়ে ভয়ে জীবন কাটাতে থাকে। এরপর আমরা দেখি যে আসলে এই কয়েদি যা এতদিন করেছে এই সব কিছুই ছিল অভিনয়। সে একজন খুনি এটা সত্য, কিন্তু সে এখন ভালো হয়ে গিয়েছে। আর ইন্সপেক্টরের কথায় সে একটু ইন্সপেক্টরের হেল্প করেছে হিউনকে ভয় দেখানোর জন্য। তো ইন্সপেক্টর তখন তাকে এই কাজের জন্য জিজ্ঞেস করে বলো তুমি কি চাও। সে কয়েদি তখন বলে সে কোক খেতে চায়। ইন্সপেক্টর জিজ্ঞেস করে সত্যি তুমি শুধু এটাই চাও। সে কয়েদি তখন বলে হ্যাঁ। এরপর সেই কয়েদি ইন্সপেক্টরকে ধন্যবাদ জানিয়ে বলে আপনাদের মতো ইন্সপেক্টর যদি আমার সময়ে থাকতো তাহলে হয়তো আমাকে খুনি হতে হতো না। তো এইসব কথাবার্তার মধ্যে হঠাৎ পাশ থেকে এক কয়েদি আরেক কয়েদিকে স্টেপ করতে যায়, কিন্তু সেখানে অন্য এক কয়েদি চলে আসায় তার হাতে ছুরির আঘাত লাগে। আর এই কয়েদিটা আর কেউ নয় বরং ইন্সপেক্টর হাইজিনের গার্লফ্রেন্ড হায়ং এর খুনি, মানে ছো। এখানেই এপিসোড 6 শেষ হয়ে যায়। তো এরপর এপিসোড 7 এর শুরুতে আমরা দেখি ছোকে ডক্টর একটু মেডিসিন লাগিয়ে দেয়, আর এরপর ছো আর দেরি না করে ইন্সপেক্টরের কাছে যায় আর তার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে থাকে। সে অঝরে কান্না করতে থাকে তার এই নির্মম কাজের জন্য। ছো বলতে থাকে হাইয়ন ম্যামই এমন একজন মানুষ ছিল যিনি আমাকে বুঝতে পেরেছিলেন। আমি সত্যিই তাকে মন থেকে ভালোবেসেছিলাম। আমি যা করেছি তার জন্য আমি অনেক অনুতপ্ত। ইন্সপেক্টর তখন ছোকে আর কোনো কিছু বলে না। তিনি শিক্ষামন্ত্রীর সাথে সোজা বাড়ির দিকে রওনা দেন। গাড়িতে মন্ত্রী ইন্সপেক্টরকে বোঝায় আমি তোমাকে আগেই বলেছিলাম এই জেলে ছো আছে, তাই নিজেকে সামনে রাখার চেষ্টা করো। আমি জানি তুমি অনেক কষ্টে আছো, কিন্তু ভুলে যেও না তুমি একজন ইন্সপেক্টর, তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে। তো এরপর পরদিন এরা সবাই অফিসে গেলে একজন লোক সেখানে আসে। তিনি প্রচন্ড কান্না করছিলেন। এরপর তার কাছ থেকে জানা যায় তার ছেলে নাকি জুয়া খেলায় ফেঁসে গিয়েছে, আর ছেলের এই কাজের জন্য নিজের যত সম্পত্তি আর জায়গা জমি ছিল তিনি সবকিছু বিক্রি করে দিয়েছেন, কিন্তু তবুও তার ছেলে এই জুয়ার খেলা থেকে বের হচ্ছে না। আর তাদের এত বেশি লোন হয়ে গিয়েছে যে তার কাছে এখন সেটা পরিশোধ করার মতো কোনো টাকা পয়সা নেই। আর সবচেয়ে বড় বিষয় হলো তার ছেলে এখন নিখোঁজ। সে কোথায় গিয়েছে কেমন আছে তারা কিছুই জানে না। লোকটা এটাও বলে যে তিনি কয়েক মাস ধরে সেই জুয়ার গ্যাংয়ের বিরুদ্ধে অনেক প্রমাণ সংগ্রহ করেছেন, কিন্তু পুলিশ তার কথায় কোনো গুরুত্ব
গুরুত্ব দিচ্ছে না। শেষ পর্যন্ত তিনি আর উপায় না পেয়ে ছেলেকে খোঁজার জন্য ইয়ারবিবির কাছে এসেছেন। তো এক বাবার এমন দুঃখ দেখে তাদের সবারই অনেক বেশি মায়া হয়। পরদিন থেকেই তারা তাদের কাজ শুরু করে দেয়। প্রতিবারের মতো এবারও বন্ডকে স্টুডেন্ট বানিয়ে স্কুলে পাঠানো হয়। দেখা যায় এই স্কুলের প্রায় সব ছেলেমেয়েরাই জুয়ায় আসক্ত হয়ে আছে। আর এই সবগুলো স্টুডেন্টের মধ্যে একটা ছেলে ছিল যে এদের সবাইকে জুয়া খেলার জন্য উৎসাহ দিত। আর সে বন্ডকেও জুয়া খেলতে বলে। বন্ড যখন বলে যে জুয়া খেলা তো ঠিক না, তখন সে এটা বলে আর এটা জুয়া খেলা না, আমরা তো জাস্ট এটার মাধ্যমে ইনকাম করতেছি। আর তাছাড়া কেউ যদি প্রথম রেজিস্ট্রেশন করে তাহলে এই অ্যাপ তাকে 1 মিলিয়ন ওয়ান ফ্রি দেয় খেলার জন্য। এইসব কথাই সে বন্ড, ইন্সপেক্টর আর হান্ড্রিমকে বলে। পাশাপাশি সে এটাও বলে যে আসলে এই গেমটা না খুব ইজি, যারা ম্যাথে আমার মতো ভালো তারা এই গেমটা খুব ইজিলি জিততে পারে। এই কথা শুনে ইন্সপেক্টর বলে, ওহ তাই নাকি, তাহলে তুমি খেলা স্টার্ট করো, যে টাকা তুমি ইনকাম করবে সেটা তোমার। তো এরপর বন্ড সেদিন রাতে জুয়া খেলা স্টার্ট করে আর সে তার ফার্স্ট গেমেই জিতে যায় আর অনেকগুলো টাকাও পেয়ে যায়। শুরু হয়ে যায় তার লোভ। এরপর সে আরো অনেকবার খেলে আর সে জিতেও যায়। কিন্তু এরপর যখন সে বড় অ্যামাউন্টের বাজি ধরা স্টার্ট করে তখন তো সে লাগাতার হারতে থাকে। সে বারবার খেলতে থাকে আর বারবার হারতে থাকে। এতক্ষণ যা সে গেম খেলে ইনকাম করছিল তা তো শেষই, প্লাস সে যা নিজের টাকা ভরেছিল সেটাও শেষ। বেচারা পুরো রাত গেম খেলে আর ঘুমায় না, যার কারণে তার চোখগুলো পান্ডার মতো হয়ে গিয়েছিল। তো স্কুলে আসার পর সেই ছেলেটা বলে তার যদি সব টাকা পয়সা শেষ হয়ে যায় তাহলে সে চাইলে লোন নিয়ে গেম খেলতে পারে। একটা কোম্পানি আছে যে লোন দেয়। তো বন্ড লোন চায় 10 লাখ বন, কিন্তু তাকে দেওয়া হয় 8 লাখ বন, প্লাস শর্ত হলো তাকে সেটা সুদে আসলে দিতে হবে। তো এইসব করার পর বন্ড তো আবারও মারা খায়। নিজের সব টাকা পয়সা পানিতে ফালায়া সে ইন্সপেক্টরের কাছে আসে আর কান্না করতে থাকে। ইন্সপেক্টর বুঝে যায় এই চক্র অ্যাকচুয়ালি এইভাবেই কাজ করে। এই চক্র স্টুডেন্টদের দিয়ে গেম খেলায়, পাশাপাশি টাকাও ধার দেয়। তো ইন্সপেক্টর তখন বন্ডকে কান্না করতে না করে আর বোঝায় যে তারা তো বন্ডকে দিয়ে একটা ফাঁদ সাজিয়েছে যাতে ওই জুয়ার কোম্পানিকে ধরতে পারে। হঠাৎই তখন হানরিমের ফোনে একটা কল আসে। কলে থাকা লোকটা হানরিমকে জিজ্ঞেস করে, আপনি কি বন্ডের মা? হানরিম এই কথা শুনে বলে, কি বেয়াদবি কথা, আমি বন্ডের মা হতে যাব কেন? ইন্সপেক্টর তখন হানরিমকে ইশারা দিলে হানরিম বলে, হ্যাঁ হ্যাঁ আমিই বন্ডের মা। আসলে বন্ড তার প্যারেন্টস এর নাম্বার হিসেবে হানরিমের নাম্বারটা দিয়ে দিয়েছে। তো সেই জুয়ার দলের মানুষ হানরিমকে বলে, আপনার ছেলে এত এত টাকা আমাদের কাছ থেকে লোন নিয়েছে, আপনি যদি আপনার ছেলের লোন পরিশোধ করতে না পারেন তাহলে আমরা আপনার ছেলেকে ধরে নিয়ে যাব। তো এরপর হানরিম তো আর লোন দেয় না, কারণ এটাই তো তাদের প্ল্যান। এরপর বন্ড যখন স্কুলে যেত হানরিম তখন বন্ডকে খেয়াল করতো, কারণ এনি টাইম বন্ডকে ওই জুয়ার দলের মানুষ ধরে নিয়ে যাবে। তো এমনই একদিন বন্ড হানরিমকে বলে দেয় হানরিম যাতে তার দিকে ভালোভাবে নজর রাখে। তাকে যখন একটা গাড়ি এসে তুলে নিয়ে যাবে তখন যাতে হানরিম সেই গাড়ির পিছু করে। হানরিমও তখন বলে, আরে চিল চিল, আমি আছি না, তোমার কিছু হবে না। এরপর যখন বন্ড স্কুলে ছিল হানরিম তখন তার কার থেকে বন্ডের উপর নজর রাখছিল। কিন্তু নজর রাখতে রাখতে হঠাৎ তার নজর পড়ে স্কুলের পাশের স্ট্রিট ফুডের দোকানে, যেখানে এক আন্টি ইয়ামি ইয়ামি খাবার বিক্রি করছিল। তো হানরিমের আর লোভ সামলায় না, সে ভাবে দ্রুত গিয়ে খাবারটা নিয়ে এসেই সে আবারও বন্ডের দিকে নজর রাখবে। তো এরপর সে খাবার কিনে এসে দেখে বন্ড ভ্যানিশ। হানরিমের তো মাথা নষ্ট, বন্ড কই গেল? ওদিকে বন্ডকে কারে করে ওই জুয়ার দলের মানুষেরা নিয়ে গিয়েছে। এই বেচারা ভাবতেছে হানরিম নিশ্চয়ই তার পিছনে পিছনে আসছে, কিন্তু হানরিম বোকাটা তো বন্ডকে হারিয়েই ফেলেছে। এরপর দেখা যায় এই জুয়ার দলের মানুষেরা এদিকে দিয়ে স্টোরে আরো বিভিন্ন জায়গায় চুরি করায়, যাতে তারা চুরি করে হলেও তাদের টাকা পরিশোধ করতে পারে। কিন্তু বন্ডের দ্বারা এটা পসিবল হয় না। এই কারণে তারা বন্ডকে নিজের মেন আস্তানায় নিয়ে যায়। ওদিকে হানরিম নিজের ভুলের কারণে একদম পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু ইন্সপেক্টর তাকে বোঝায় যে কোনো সমস্যা নেই, তারা বন্ডকে খুঁজে বের করবেই। কিন্তু তবুও হানরিমের বন্ডের জন্য অনেক চিন্তা হচ্ছিল। ওদিকে এই জুয়ার দলের মানুষেরা বন্ডকে একটা কাজ দেয়, সেটা হলো মেসেজ টাইপ করে স্কুলের বাকি স্টুডেন্টদের কাছে পাঠানো। আর এই কাজটা অনেক মানুষ মিলে করছিল। বন্ড তখন কম্পিউটার পেয়ে তার টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তখন তার পাশে থাকা একটা ছেলে যার নাম হলো জাই, সে তাকে এটা করতে বারণ করে, কারণ ওই জুয়ার দলের মানুষেরা সবকিছুই সিসিটিভিতে দেখছে। জাই বন্ডের সাথে কথা বলছে দেখে সেই ছেলেগুলো এসে জাইকে অনেক মারে। একটা সময় বন্ড জাইকে বাঁচানোর জন্য সেই জুয়ার লোকেদের কাছে গিয়ে বলে সে এই মেসেজ সেন্ড করার কাজটা শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে করে দিতে পারে, এতগুলো মানুষকে দিয়ে কষ্ট করানোর কোনো প্রয়োজন হবে না। এই কথা শুনে এরা সবাই বন্ডকে গ্যাং লিডারের কাছে নিয়ে যায় আর তাকে দিয়ে মেসেজ সেন্ড করানোর কাজ করাতে থাকে। দেখা যায় বন্ড সত্যি শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে অনেকগুলো মেসেজ সেন্ড করতে পারছিল। আসলে আমরা তো জানি বন্ড টেকনোলজিতে কতটা ফাস্ট। তো বন্ডের এই কাজের জন্য তাকে ভালো খাবারও খেতে দেওয়া হয়। ওইদিকে হানরিম স্কুল থেকে সেই ছেলেটাকে ধরে নিয়ে আসে যে সব স্টুডেন্টদের জুয়া খেলার জন্য উৎসাহ দিত। কিন্তু তার সাথে কথা বলার পর জানা যায় সে আসলে জানেই না এই জুয়ারিদের আস্তানা অ্যাকচুয়ালি কোথায়। তো তারা তখন জুয়ার প্ল্যাটফর্মটা দেখতে দেখতে একটা হিডেন মেসেজ লক্ষ্য করে, আর এই হিডেন মেসেজ পাঠিয়েছিল বন্ড। আর এভাবেই তারা সেই লোকেশনে পৌঁছে যায়।
এই সময় হানরিম প্রচন্ড রাগে ছিল। তার যেভাবেই হোক বন্ডকে খুঁজে বের করতেই হবে, তাই হানরিম জোরে জোরে বন্ডকে ডাকছিল। তখন সেখানকার একটা ছেলেকে দেখে জিজ্ঞেস করে, তোমরা কি একটা ছেলেকে দেখেছো যে একদম বোকার মতো দেখতে, হাইট আছে ভালোই, চোখগুলো একদম ছোট ছোট আর মুখটা একদম লাউয়ের মতো? তো এরা তখন কোনো জবাব দেয় না, উল্টো হানরিমের উপর অ্যাটাক করতে আসে। আর হানরিমও তো কম না, বন্ডকে না পাওয়ার রাগে সে এদেরকে প্রচুর ধোলাই করে। এরপর ফাইনালি তারা বন্ডকে খুঁজে পায়। হানরিম বন্ডকে দেখে দৌড়ে তার কাছে যায়। হানরিম একদম ইমোশনাল হয়ে গিয়েছিল। এটা দেখেই বোঝা যায় হানরিম আসলে বন্ডকে পছন্দ করে। ওদিকে ইন্সপেক্টর যায় লিডারকে ধরতে, কিন্তু লিডারের আস্তানায় গিয়ে দেখে লিডার তো পালাইছে। কিন্তু লাভ হয় না, ইন্সপেক্টর তাকে ধরেই ফেলে আর তার হাত মুচড়িয়ে ভেঙে দেয়। আর তাকে বলে চলো রক পেপার সিজার খেলি, যে হারবে সে একটা থাপ্পড় খাবে। এখন এই বেচারা রক পেপার সিজার কেমনে খেলবে? সে তো তার হাত একদম মুট করা ছাড়া খুলতেই পারে না, যার কারণে সে বারবার হেরে যায়। আর ইন্সপেক্টরও তাকে কষা কষা থাপ্পড় মারে। এরপর ইন্সপেক্টর বলে, তুমি কতগুলো স্টুডেন্টের জীবন নষ্ট করেছো ধারণা আছে কোনো? তুমি তাদের সুন্দর জীবন নষ্ট করেছো, তাদের পড়াশোনা, শৈশব, টাকা পয়সা সব কেড়ে নিয়েছো। ওদিকে বন্ড আর হানরিম মিলে জেকে বাঁচায়, আর এই যেই হলো শুরুতে দেখানো সেই আঙ্কেলের ছেলে। তো এরপর এইসব ঝামেলা শেষ করার পর তারা সবাই যখন বাহিরে আসে, ইন্সপেক্টর তখন বন্ডকে শাবাশি দিয়ে বলে, তুমি এবার সত্যি অনেক দারুণ কাজ করেছো। বন্ড তো কান্নাই করছিল। সে হানরিমকে বলে, আপনি জানেন আমি কত ভয় পাইছিলাম, আপনার কথা ছিল আমার উপরে নজর রাখার, কিন্তু আপনি তো আমাকে হারাই ফেললেন। হানরিম তখন বলে, সরি, কান্না করো না, আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমাকে আর কোনো দিন হারাবো না, সারা জীবন তোমাকে আমি দেখে রাখবো। এই কথা শুনে বন্ড জিজ্ঞেস করে, সারা জীবন? কিন্তু আপনি সারা জীবন কেন আমাকে দেখে রাখবেন? তো এই কথা শুনে হানরিম একটু থতমত খেয়ে যায়। এরপর বলে যে না না, মানে অফিস টাইমে আমি তোমার খেয়াল রাখবো। এরপর বন্ড হানরিমকে জিজ্ঞেস করে, আপনি যখন এখানে আসছিলেন তখন আমার নামে কি বলছিলেন? আমার চোখ ছোট ছোট, আমার চেহারা লাউয়ের মতো। এই কথা শুনে হানরিম বলে, আরে ওইটা কিছু না। বন্ড তখন দুঃখ করে বলে, জানেন জীবনে প্রথমবার কেউ আমাকে বলছে যে আমার চোখ ছোট। আমি জানি আমার চোখ এত বড় না, কিন্তু এত ছোটও না। এরপর বন্ড হানরিমের কাছে গিয়ে বলে, দেখো ভালো করে, আমার চোখ কি ছোট? বেচারা হানরিম তখন কি বলবে কিছুই বুঝতে না পেরে সে টপিক চেঞ্জ করে বলে, আরে দেখো দেখো আজকের আকাশটা কতটা সুন্দর। এর পরের সিনে আমরা দেখি সেই লোকটা শিক্ষামন্ত্রীকে এসে থ্যাংক ইউ বলে। ওদিকে দেখা যায় ইন্সপেক্টর আর যে কথা বলছিল, তখন সেই ছেলেটা আসে আর এরা দুজন আসলে ফ্রেন্ডস। আর এখানে আমরা জানতে পারি যে কে আসলে তার ফ্রেন্ডই জুয়া খেলার জন্য উৎসাহ দিয়েছিল, অথচ সে জানতো এতে তার কত বড় ক্ষতি হতে পারে। সে তার সবচাইতে ভালো বন্ধু হওয়ার পরও তাকে এইভাবে ধোঁকা দিয়েছে। এইসব কথা শুনে জের অনেক বেশি রাগ হতে থাকে। তখন তার ফ্রেন্ড বলে যে সে আসলে নিরুপায় ছিল, তাকে ফোর্স করা হয়েছিল এমনটা করার জন্য। ইন্সপেক্টর তখন বলে, তোমরা যা করেছো এজন্য তোমাদেরকে শাস্তি পেতেই হবে। জের ফ্রেন্ড তখন বলে, আমরা কেন শাস্তি পাবো? দোষ করেছে ওই জুয়ার লোকেরা, আমরা তো নিজেরাও তাদের শিকার। যে তখন তার ফ্রেন্ডকে বলে, তুই কিভাবে শিকার হলি? তোকে তো কোনো কিছু ফেস করতে হয়নি। ইন্সপেক্টর তখন বলে, তোমাদের এইসব ভুলের কারণে সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে তোমাদের বাবা মায়ের। নিজের সারা জীবনের জমানো টাকা তোমাদের পিছনে ঢেলে দিয়েছে, লোকেদের কাছে টাকা ভিক্ষা চাইতে গিয়ে থাপ্পড় খেতে হয়েছে, বিভিন্ন অপমান সহ্য করতে হয়েছে। আসল শিকার তোমাদের বাবা মা। এইসব কথা শুনে তারা দুজনেই কান্না করতে থাকে। ইন্সপেক্টর তখন বলে, তোমরা তোমাদের বাবা মায়ের যে টাকা পয়সা নষ্ট করেছো সেটা তোমাদের ফেরত দিতে হবে। তারা ঠিক যেইভাবে কষ্ট করে টাকাগুলো ইনকাম করেছিল, তোমাদেরকেও সে কষ্ট পেতে হবে। এর পরের সিনে আমরা দেখি যে আর তার ফ্রেন্ড একটা হোটেলে থালা বাসন ধুচ্ছে। ইন্সপেক্টর তখন বলে, টাকা পয়সা সবসময় কষ্ট করেই কামাতে হয়, শর্টকাটে কেউ বড়লোক হতে পারে না। দেখা যায় ইন্সপেক্টর তাদের ফোনও নিয়ে নিয়েছে। তারা অনেক বোঝানোর চেষ্টা করে যে তারা আর জুয়া খেলবে না, কিন্তু ইন্সপেক্টর বলে, আমার জুয়ারিদের উপর একটু বিশ্বাস নাই। তোমরা তখনই ফোন পাবে যখন তোমরা বিশ্বাস অর্জন করতে পারবে। পরের দিনে দেখা যায় শিক্ষামন্ত্রীর সাথে তার বিপক্ষ দলের নেতার সাথে দেখা হয়। সেই নেতা শিক্ষামন্ত্রীকে বলে, আমি শুনলাম আপনি নাকি আপনার মৃত মেয়ের বিষয়টা নিয়ে লোকজনের কাছ থেকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছেন সামনে আসা ভোটে জেতার জন্য। শিক্ষামন্ত্রী তখন বলে, বাহ, আপনি তো দেখছি অন্যের খবর ঠিকই রাখেন, তা নিজের খবর রাখছেন তো? আপনার যে নিজের দলের মানুষেরা আপনাকে রেখে গোপন মিটিং করেছে, আপনি কি জানেন? কথা শোনার পর সেই নেতা অনেক বেশি ক্ষেপে যায়। সে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানোর চেষ্টা করে আর বিবিকে বন্ধ করার চেষ্টা করে। আর সেই সময় তার কাছে একটা পুলিশ অফিসার আসে, যে নেতাকে একটা পেন ড্রাইভ দেয়। এই পেন ড্রাইভে নাকি বিবির বিরুদ্ধে গোপন তথ্য আছে। এর পরের সিনে দেখা যায় এই নেতা নিজে কারাগারে গিয়ে ছোয়ের সাথে দেখা করে। এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। পরের এপিসোডে আমরা দেখি বিবি আর একটা ড্রাগের কেস সলভ করার পর সেই ড্রাগসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখে
বইয়ের শেপের ড্রাগ। তো এই শেপটা দেখার পর তার মনে পড়ে সে তার মৃত গার্লফ্রেন্ড হাইউনের ডায়েরিতে সেম এই বো শেপটাই দেখেছিল, আর ওইটারও দুই পাশে এম আর এস লেখা ছিল। এইটা দেখে ইন্সপেক্টরের কিছু একটা সন্দেহ হয়। ওইদিকে দেখা যায় সেই নেতা ছোয়ের সাথে দেখা করতে এসে ছোয়ের এত বছর জেলে ভালো আচরণ করে কাটানোর বিষয়টা দেখে তার মনে হয় ছো এখন শুধরে গিয়েছে, তাই তিনি তাকে জেল থেকে বের করেন। সু তখন নেতাকে বলে, আমি একজন খুনি হওয়ার পরও যে আপনি আমার জন্য এটা করলেন এতে আমি অনেক খুশি, কিন্তু আমি এখন আমার পড়াশোনা আবার শুরু করতে চাই, জীবনটাকে গুছিয়ে নিতে চাই। তো সেই নেতা তখন এই কথা শুনে ছোকে আবারও তার পুরনো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। ছো স্কুলে আসায় বাকি স্টুডেন্টদের বাবা মায়েরা প্রোটেস্ট করতে থাকে যে তারা নিজেদের সন্তানদের সহপাঠী হিসেবে কোনো খুনিকে চায় না। তো যেহেতু এটা সেই নেতার সিদ্ধান্ত ছিল, তাই এইসব প্রোটেস্ট করে কোনো লাভ হয় না। তো এই খবরগুলো যখন ইআরবিবি জানতে পারে তখন হানরিন তো প্রচন্ড রেগে যায় যে তার মতো এমন একটা খুনি যে কিনা নিজের টিচারকেই খুন করেছে তাকে কেন এভাবে ছেড়ে দেওয়া হলো। কিন্তু শিক্ষামন্ত্রী তখন হানরিনকে শান্ত থাকতে বলে। পরদিন ইন্সপেক্টর ছোয়ের স্কুলে যায়। তখন স্কুলের বাকি স্টুডেন্টরা মনে করে ইন্সপেক্টর হয়তো ছোকে অনেক মারবে, এমনকি ছো নিজেও ভয় পেয়ে যায়। কিন্তু ইন্সপেক্টর তখন বলে, ভয় পেও না, তুমি আমার কাছ থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছো, কিন্তু আমি তবুও তোমাকে কিছু বলবো না। আমি জাস্ট এখানে এসেছি একজন ইআরবিবির ইন্সপেক্টর হিসেবে, শুধু আমার ডিউটি পালন করতে। তো যাই হোক, স্কুলে এসে ছো সান জি আর তাদের গ্যাংকে নোটিস করে। এরপর একদিন হঠাৎ ছো ইআরবিপির অফিসে আসে। ছোকে এখানে দেখে হানরিন তো অনেক বেশি রেগে যায়, কিন্তু শিক্ষামন্ত্রী আর ইন্সপেক্টর তাকে সামনে নেয় আর ছোকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো। ছো প্রথমত পাস্টের ঘটনাটার কারণে সরি বলে। সে বলে সে অনেক বেশি অনুতপ্ত, আর তারপর সে বলে সান নামের এই ছেলেটিকে নাকি স্কুলের চি আর তার দলেরা মিলে বুলি করে, সেখানে মূলত এই বুলির কেসটা নিয়েই এসেছে। পরদিন ইন্সপেক্টর এই বিষয়টার তদন্ত করার জন্য স্কুলে গিয়ে ক্লাস টিচারকে এই বিষয়ে জিজ্ঞেস করলে ক্লাস টিচার বলে তার চোখে এরকম কোনো কিছু পড়েনি। ইন্সপেক্টর তখন দেখে সান জি আর তার দলেদেরকে হটস্পট দিয়েছে, যার কারণে সানকে চিদের সাথে সাথেই ঘুরতে হচ্ছিল। তো ইন্সপেক্টর তখন সানকে টেনে একটা রুমে নিয়ে আসে আর তাকে বুলির বিষয়ে জিজ্ঞেস করে। সান তখন বলে যে না, এরকম কিছু না। ইন্সপেক্টর তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি তাদের ওয়াইফাই? সান তবুও অস্বীকার করে। এখন সানকে তো টেনে নিয়ে আসায় চিদের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, তাই তারাও এখানে চলে আসে। তো এবারের মতো ইন্সপেক্টর তাকে যেতে দেয়। এরপর পাঠানো হয় বন্ডকে। এরা সবাই যে জায়গায় গেম খেলতো সেখানে বন্ড যায়, কিন্তু তখন একটা ছেলে বন্ডকে চিনে ফেলে, তাই বন্ডকে কোনো মতে সেখান থেকে বের হয়ে যেতে হয়। এই জন্য এবার তারা ডিসিশন নেয় তারা হানরিনকে পাঠাবে। বন্ড হানরিনকে একটু শিখিয়ে টিখিয়ে দেয় কিভাবে লুজার আর বোকা সাজতে হয়। এরপর হানরিন গিয়ে সোজা চির সাথে ধাক্কা খায়, যার কারণে চি তো রেগে গিয়ে হানরিনকে অনেক কথা শুনিয়ে দেয়, আর এইসব কিছু হানরিন রেকর্ড করছিল। এরপর চিয়ের এই ভয়েসটা দিয়ে তারা এআই ভয়েস বানায় আর সানকে কল করে তার নেটফ্লিক্সের পাসওয়ার্ড জানতে চায়। এরপর তারা তার নেটফ্লিক্স অ্যাকাউন্টে ঢুকে দেখে সানের অ্যাকাউন্ট থেকে 3টা আইডি চলে, কিন্তু এগুলোর একটার মধ্যেও সানের নাম নেই। এরপর আরো রিসার্চ করলে দেখা যায় একই টাইমে সানের ফোন নাম্বার থেকে অনলাইনে খাবার কেনা হচ্ছে, দামি গেম কিনা হচ্ছে, আবার মোটরসাইকেলও ভাড়া করা হচ্ছে। এইসব দেখে ইয়ারবিপি বুঝে যায় যে জি আর তার ফ্রেন্ডরা সানের অ্যাকাউন্ট নিজের ইচ্ছা মতো ইউজ করছে। এমনকি সানের ফ্রেন্ডরা সানের নাম্বার দিয়ে বিভিন্ন জিনিস বিক্রিও করছে, অনলাইন থেকে লোকেদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, কিন্তু তারপর সেই প্রোডাক্ট ডেলিভারি করছে না। আর এই সব কিছুর দায়ভার গিয়ে পড়ছে সানের উপর। কাস্টমাররা এসে সানকেই মারধর করে। এখন এইসবে সান বিরক্ত হয়ে চিকে গিয়ে বলে যে তোমরা প্লিজ আর এরকম করো না, তোমাদের জন্য আমাকে মার খেতে হচ্ছে। চি তখন বলে ধৈর্য ধর, আর কিছুদিন মাত্র, আমার একটু টাকা পয়সার দরকার। কিন্তু সান রাজি না হলে চি বলে, তুই কি চাস তোকে আবার আগের মতো আমি ফাঁসাই? আসলে এখানে আগের মতো বলতে বোঝানো হয়েছে কিছুদিন আগে সান এই সব বিষয়ে তার মাকে বলেছিল, আর তার মা বিচার দেওয়ার জন্য চিয়ের মায়ের কাছে গিয়েছিল। কিন্তু চি এত চালাক ছিল যে সে পুরো ঘটনাটাই চেঞ্জ করে দেয়। সে সানের আইডি থেকে তার বোনকে একটা খারাপ ভিডিও দেয়, আর চি তার মাকে বলে, দেখেছো সান কত খারাপ। এইসব দেখে সানের মাও নিজের ছেলেকে ভুল বুঝতে শুরু করে। এরপর থেকে সানের মা নিজের ছেলেকেই আর বিশ্বাস করে না। এরপর চি সানকে বলে, তুই যদি আর আমাকে এভাবে ডিস্টার্ব করতে আসছো তাহলে আমি তোর আইডি থেকে এই খারাপ ভিডিও ক্লাসের সব মেয়েদেরকে দিয়ে দিব। প্রতিনিয়তই চিরা সানের আইডি দিয়ে বিভিন্ন জিনিস কিনতো, যার ফলে সান লোনে পড়ে যেত, আর সেই লোন সানের মাকে কষ্ট করে দিতে হতো। সে ভাবতো তার ছেলে হয়তো আসলেই বখাটে হয়ে গেছে। এইসব বিষয়ের কারণে সানের মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল। সে দোলনায় একা বসেছিল, তখন তার কাছে ছো আসে আর তাকে বোঝায় যে সে ইয়ারবিপির উপরে ভরসা করতে পারে, তার উচিত সবকিছু ইয়ারবিপি কে খুলে বলা। এরপর পরদিন ছো সানকে নিয়ে যায় ইন্সপেক্টরের কাছে। সান তখন সবকিছু খুলে বলে, কিন্তু তখনই জানা যায় চি নাকি সানের বিরুদ্ধে বুলি করার মামলা করেছে স্কুল কমিটির কাছে।
সাথে সাথে মিটিং ডাকা হয়। মিটিং এ চি, তার মা, সান আর তার মাকেও ডাকা হয়। তখন ইন্সপেক্টর সেখানে আসলে সেই স্কুল কমিটি বলে এই মিটিং এ ইয়ারবিবি কোনো কথা বলতে পারবে না। ইন্সপেক্টর তখন বলে যে তিনি কিছুই বলবেন না, তিনি শুধু মিটিং এ উপস্থিত থাকতে চান। তো তাকে অনুমতি দেওয়া হয়। এরপর চি আর তার মা এমন ভাবে গল্প সাজায় যে সব দোষ গিয়ে পড়ে সানের উপর। স্কুল কমিটি তখন সানদের কিছু টাকা জরিমানা করে, কিন্তু চি এর মা তখন বলে তাদের লাগবে না টাকা। সানের মা তখন চি এর মাকে এই বিষয়ের জন্য ধন্যবাদও জানায়। পাশাপাশি তিনি নিজের ছেলের কাজের জন্য বেশ দুঃখিতও ছিলেন, কিন্তু সান তার মাকে বোঝানোর চেষ্টা করে। তবে সানের মা আর বিশ্বাস করে না তার ছেলেকে। নিজের মায়ের কাছ থেকেও সাপোর্ট না পেয়ে সান কান্না করতে থাকে। সে একদম ভেঙে পড়ে। ইন্সপেক্টর তখন তার কাছে এসে বলে, মন খুলে কান্না করো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই নরক থেকে বের করবই। এরপর শুরু হয়ে যায় তাদের প্ল্যান। হানকে পাঠানো হয় স্কুলে একটা বোকা ছাত্রী সাজিয়ে। চি হানকে দেখে চিনে ফেলে যে এটা সেই মেয়েটাই যে গেম স্টেশনে তার সাথে ধাক্কা খেয়েছিল। হানমিন তখন এই বিষয়টার জন্য আবারও সরি বলে আর বলে সে চাইলে তার নেটফ্লিক্সের পাসওয়ার্ড নিতে পারে। এরপর হানরিম একটা কাগজ প্রিন্ট করে যেখানে নেটফ্লিক্স সহ সব প্রিমিয়াম অ্যাপ আর গেমের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল। এইসব দেখে তো চি অনেক খুশি হয়ে যায় আর হানরিমকে বলে এখন থেকে আমাদের নতুন ওয়াইফাই তুই। হানও তখন বোকার মতো হেসে বলে আচ্ছা তোমার ফোন দাও, আমি নেটফ্লিক্স কানেক্ট করে দিচ্ছি। এরপর চি তার ফোনটা আনলক করে দিলে হানরিম তার ফোনটা হ্যাক করে নেয়, যার ফলে চি দেখে এবার তার অ্যাকাউন্ট থেকে অন্য কেউ অনলাইনে ফুড ডেলিভারি নিচ্ছে, বিভিন্ন দামি দামি জিনিস কিনছে। তো চি এর আর বুঝতে বাকি হয় না এইসব যে আসলে হানরিম করছে। তাই সে সোজা গিয়ে হানরিমকে ধরে আর বলে আমি সেদিন তোকে আমার ফোন আনলক করে দিয়েছিলাম, তুই আমার ফোন হ্যাক করেছিস। এরপর চি এর কাছে নোটিশ আসে হানরিম নাকি তার নামে বুলির মামলা করেছে। আবারও স্কুল কমিটিকে ডাকা হয় আর হানরিমকে হুইল চেয়ারে বসিয়ে সবার সামনে আনা হয়। মানে দেখে মনে হচ্ছিল চিওকে মেরে না জানি কি বানিয়ে ফেলছে। চিয়ের তো এইসব দেখে মাথা নষ্ট। সে সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এই মেয়েটা অভিনয় করছে, কিন্তু এইবার আর চিকে কেউ বিশ্বাস করে না। তখন হানরিম তার আসল রূপে আসে। ইন্সপেক্টর তখন অ্যানাউন্সমেন্ট করে যে স্কুলের সান আর চিয়ের কেসটা ইয়ারবিপি তদন্ত করে দেখেছে। আসল অপরাধী আসলে সান নয়, বরং চি ছিল। আর চি একজন বুলি। চি তখন নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করে বলে সে কখনো সানের গায়ে হাতও দেয়নি, তাকে কখনো মারধরও করেনি। ইন্সপেক্টর তখন চিকে বলে তুমি তো সানের সাথে মারধরের চেয়েও বড় অপরাধ করেছো, তুমি তাকে মেন্টাল টর্চার করেছো। তুমি যদি তাকে ফিজিক্যাল টর্চারও করতে তাহলেও সে এতটা কষ্টে থাকতো না, কারণ সে ফিজিক্যাল টর্চারের মারের দাগ তার মাকে দেখিয়ে তার মায়ের কাছ থেকে বিশ্বাসটা অর্জন করতে পারত। কিন্তু তুমি তাকে এমন ভাবে মেন্টাল টর্চার করেছো আর এমন ফাঁদে ফেলে দিয়েছো যে তার নিজের মাও তাকে বিশ্বাস করতে পারেনি। সানের মা তখন নিজের ভুল বুঝতে পারে। তিনি সানকে জড়িয়ে ধরে কান্না করে সরি বলে। মিটিং শেষ করে সবাই বাইরে আসলে সানের মা আর সান ইন্সপেক্টরকে ধন্যবাদ জানায়। পাশাপাশি সান ছুকেও ধন্যবাদ জানায়, কারণ ছুই তাকে আইডিয়া দিয়েছিল ইয়ারবিপির কাছে যাওয়ার। সেদিন রাতে ইন্সপেক্টর দেখেন শিক্ষামন্ত্রী এখনো তার মেয়েকে হারানোর দুঃখ ভুলতে পারেননি। তিনি একটা বারে বসে ড্রিঙ্ক করছিলেন, তিনি একদম মাতাল হয়ে গিয়েছিলেন। ইন্সপেক্টর তখন তাকে বাসায় নিয়ে এসে শুইয়ে দেয়। দেখা যায় হায়ং এর বাবা তখনও কান্নাই করছিলেন। ইন্সপেক্টরও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তিনি পাস্টের কথাগুলো মনে করতে থাকেন, যখন হায়ং বেঁচে ছিল তখন তারা তিনজন একসাথে কতটা ভালো সময় কাটাতো। শিক্ষামন্ত্রী তখন ইন্সপেক্টরকে বলে তোমার এখন আমার মেয়েকে ভুলে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেওয়া উচিত। কিন্তু ইন্সপেক্টর রাজি হয় না, তিনি আসলে হাওয়াং এর জায়গাটা কাউকে দিতে পারবেন না। ওইদিকে চি অনেক বেশি রেগে গিয়ে ছোয়ের কাছে যায়। আর এখানে আমরা জানতে পারি আসলে ছো যে সানকে বুদ্ধি দিয়েছিল ইয়ারবিপির কাছে যাওয়ার, ঠিক তেমনি ছো চিকেও বুদ্ধি দিয়েছিল স্কুল কমিটিকে ডাকার। চি তখন বলে তোমার বুদ্ধিতেই তো আমি স্কুল কমিটিকে ডেকেছিলাম, কিন্তু এখন এই ইয়ারবিপি চলে আসলো, এই ইয়ারবিপি আমার জীবনটা হেল করে দিল, আমার মরে যেতে ইচ্ছে করছে। দেখা যায় ছো আসলে চিয়ের এই সব কথা রেকর্ড করছিল। সে চিকে বলে একদম ঠিক বলেছো, এই বলে সে চিকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর এখানেই আমরা বুঝতে পারি ছো আসলে এখনো বদলায়নি। এই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পরদিন ছো সেই নেতার সাথে দেখা করতে যায় আর তাকে একটা অডিও রেকর্ড দেয়। এটা ছিল সেই রেকর্ডটাই যেখানে চি বলেছিল ইয়ারবিপি তার জীবনটাকে হেল করে দিয়েছে, এখন তার মরে যেতে ইচ্ছে করছে। এসব দেখে নেতা ছোকে জিজ্ঞেস করে তুমি এটা কোথায় পেলে। তখনই টিভিতে ব্রেকিং নিউজে দেখা যায় চি আত্মহত্যা করার চেষ্টা করেছে আর বর্তমানে সে কোমায় আছে। এসব দেখে নেতা ছোকে জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে। সো তখন বলে আপনার আর আমার লক্ষ্য আসলে একটাই, ইয়ারবিপি কে বন্ধ করা। এরপর সেই নেতা চিকে দেখতে হসপিটালে যায় আর ছোয়ের দেওয়া সেই অডিও ক্লিপটা ভাইরাল করে দেয়, যার ফলে মিডিয়া আর পাবলিক ইয়ারবিপির উপর খেপে যায়। ওইদিকে ছোকেও দেখা যায় সে এবার ইয়ারবিপির বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েছে।
ইন্সপেক্টর এটা দেখে অবাক হয়ে যায়। এতক্ষণে ইন্সপেক্টরও ধরে ফেলেছিল ছো আসলে এসব কেন করছে। আসলে ছো ড্রাগের ব্যবসা করত, আর জেল থেকে বেরিয়ে সে আবারও সে ব্যবসা করতে চাইছিল। আর এই জন্যই মূলত সে ইআরবিপি কে সরাতে চাইছিল। তিনি স্কুলে আসলে ছো তাকে জিজ্ঞেস করে, এত কিছুর পরও আবার চলে আসলেন? ইন্সপেক্টর তখন ছোকে একটা ড্রাগের প্যাকেট দেখায়, যেটা তিনি স্কুলের একটা স্টোর রুম থেকে পেয়েছিলেন। ছো তখন বলে, হ্যাঁ, এই ড্রাগ আমিই বানাই আর আমিই সেল করি। কিন্তু আপনার এসব জেনে তো কোনো লাভ নেই, আপনার কাছে তো প্রমাণ নেই, আর এখন ইআরবিবি বন্ধ হতে যাচ্ছে। এছাড়াও ছো বলে যে আপনি আর আমার মৃত ম্যাডাম হায়ং দুজনেরই স্বভাব আসলে একই রকম, আপনাদের অন্যের বিষয়ে নাক গলাতে অনেক মজা লাগে। আর এখান থেকেই আমরা জানতে পারি হায়ং আসলে ছো এর অনেক কেয়ার করতো, কারণ ছো ক্লাসের দুষ্ট ছেলেগুলোর মধ্যে একটা ছিল, আর ছো কখনো স্কুলে আসতো না। হায়ং চাইতো সবসময় তাকে ভালো করার, তাকে সঠিক পথে নিয়ে আসার। আর এজন্য হায়ং প্রায় সময়ই ছো এর বাসার সামনে দাঁড়িয়ে থাকতো। ছো কখনো মারামারি করে আসলে তাকে বোঝাতো যে মারামারি করা ঠিক না, আর তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিত। ছো আসলে তখন স্কুলের বাইরে ড্রাগের ব্যবসা করত, কিন্তু হায়ং তাকে সবসময়ই চাইতো স্কুলে নিয়ে আসতে। হায়ং তার ড্রাগের বিষয়ে তখনও জানতো না। এক পর্যায়ে হায়ং এর এত জোরাজুরি দেখে ছো প্ল্যান করে সে এখন থেকে স্কুলেই ড্রাগের ব্যবসা করবে, আর এটা তার জন্য আরো ইজি হবে। তাই ছো আবারও স্কুলে আসা স্টার্ট করে। হায়ং তখন মনে করেছিল সে হয়তো ছোকে ঠিক করতে পেরেছে, সে অনেক খুশি হয়ে গিয়েছিল। কিন্তু একদিন হায়ং যখন ছোয়ের ব্যাগে বই গুছিয়ে রাখছিল, তখন তার ব্যাগে সেই ড্রাগস গুলো দেখে ফেলে। এটুকু বলেই ছো ইন্সপেক্টরকে বলে, হায়ং যদি সেদিন আমার বিজনেসে নাক না গলাতো, তাহলে হয়তো আজকে আপনাদের বিয়ে হয়ে যেত। আপনার বিয়ে করার আগেই মারা গেল আপনার গার্লফ্রেন্ড। ইস, আফসোস। ইন্সপেক্টর তখন আর নিজের রাগ সামলাতে পারেন না, তিনি ছোকে একটা কষা থাপ্পড় মেরে দেন। আর এই চান্স পেয়ে ছো নিজের অভিনয় শুরু করে দেয়। পাশ থেকে লোকজন ভিডিও করতে থাকে। ছো কান্না করে জোরে জোরে বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে, কিন্তু আমি এখন নিজের পড়াশোনা শুরু করে ক্যারিয়ার গড়তে চাই, দয়া করে আমাকে মারবেন না। এর মানে ইআরবিপি এখন সব দিক দিয়ে ফেসে গেল, আর এইবার সেই নেতার চাপে ইআরবিপি কে সাসপেন্ড করা হয়। আর এই সুযোগে ছো তার ব্যবসা শুরু করে দেয়। একদম পুরো দমে ড্রাগ স্মাগলিং শুরু হয়ে যায়। ছো সানের মতো ভুলাভালা ছেলে মেয়েদেরকে ব্যবহার করে, তাদেরকে বোঝায় তারা শুধুমাত্র স্নিকার্স ডেলিভারি করছে, জাস্ট এগুলোর ভিতরে ড্রাগস থাকবে, আর এই কাজের বিনিময়ে ছো তাদেরকে ভালোই টাকা পয়সা দিবে। তাই স্কুলের অনেক ছেলে মেয়েরাই তার সাথে যুক্ত হয়ে যায়। আর দেখতে দেখতে এই বিজনেস 17টা স্কুলে ছড়িয়ে পড়ে। স্টুডেন্টরা ক্লাসে পড়াশোনার বদলে এইসব নিয়েই ব্যস্ত থাকতো। সানের কাছে এইসব বিষয়গুলো একদমই ভালো লাগছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় সে ইন্সপেক্টরকে এই বিষয়ে জানাবে। কিন্তু সে জানানোর আগেই ছো তাকে ধরে ফেলে। এরপর ছো তাকে ভয় দেখালে সানের আর সাহস হয় না ইন্সপেক্টরকে সবকিছু বলার। এর পরের সিনে আমরা আগের এপিসোডের মিস জাংকে দেখি। তিনিও তার স্কুলে বেশ কিছুদিন ধরে বাচ্চাদেরকে পড়াশোনায় অমনোযোগী দেখছিলেন। এরপর একটু তদন্ত করার পর তিনি ধরে ফেলেন যে স্কুলে ড্রাগ স্মাগলিং হচ্ছে। তো এরই মধ্যে আমরা দেখি শিক্ষামন্ত্রী সিক্রেটলি সব স্কুলের টিচার্সদের ফোনে একটা মেসেজ পাঠায় যে তাদের স্কুলেও কি ড্রাগ স্মাগলিং হচ্ছে কিনা এই বিষয়ে জানানোর জন্য। যদি তারাও তাদের স্কুলে এরকম কিছু দেখে থাকে, তাহলে যাতে অমুক জায়গায় অমুক দিন এসে সবাই দেখা করে। এরপর দেখা করার দিন দেখা যায় মিস জাং এসেছেন। তখন তাদের মনে হয় হয়তো মিস জাং ছাড়া আর কেউই আসবে না, কারণ সবারই নিজের জীবনের একটা ঝুঁকি নিয়ে আসতে হতো। এরপর দেখা যায় যে না, অনেক টিচার্সরাই এসেছে, তারা সবাই এবার নিজেদের সাথে ড্রাগের স্যাম্পল গুলো নিয়ে এসেছিল। পাশাপাশি তারা নিজেদের স্কুলের স্টুডেন্টদের নিয়ে অনেক বেশি হতাশও ছিল। ইন্সপেক্টর তখন বলে যে আপনারা চিন্তা করবেন না, আমরা প্রথম থেকেই ছোয়ের প্রতিটা পদক্ষেপ ট্র্যাক করছি, আর সব ড্রাগের স্যাম্পলও কালেক্ট করেছি। এরপর পরদিন শিক্ষামন্ত্রী একটা প্রেস কনফারেন্স ডাকে, আর এতদিনের জমা করা সব প্রমাণ তুলে ধরে। মেইন দোষী হিসেবে ঘোষণা করে ছোকে, আর ছোড়াও ইতিমধ্যে এই বিষয়ে জেনে ফেলে। তাই তারাও যত দ্রুত সম্ভব পালিয়ে যায়, আর ইআরবিপি আবারও অ্যাক্টিভ ভাবে কাজ করা শুরু করে। তারা সরাসরি চলে যায় ছোয়ের আস্তানায়, কিন্তু তারা সেখানে গিয়ে দেখে সেখানে কিছুই নেই, শুধু একটা আলমারি আছে। বন তখন ভাবে নিশ্চয়ই এটার ভিতরেই কিছু আছে, তাই সেটা খুলতে গেলে ইন্সপেক্টর খেয়াল করে এই আলমারির সাথে একটা ফাঁদ পাতা আছে। তাই তিনি বন্ডকে না করার আগেই বন্ড আলমারিটা খুলে ফেলে, আর সেই ট্র্যাপ থেকে ক্লোরোফর্ম পাউডার পড়ে। কিন্তু পাশ থেকে হানরিম এসে বন্ডকে বাঁচানোর চেষ্টা করলে কিছুটা ক্লোরোফর্ম হানরিমও ইনহেল করে নেয়। ইন্সপেক্টর হানরিম আর বন্ডকে নিজেদের শ্বাস আটকে রাখতে বলে, কেননা ক্লোরোফর্মের কারণে তারা অজ্ঞান হয়ে যেতে পারে। হানরিম দ্রুত জানালা খোলে আর দেখে ছো পালিয়ে যাচ্ছে। সেই পাউডার ইনহেল করায় এতক্ষণে হানরিমের মাথা একদম পাগলা হয়ে গেছে, আর তাই সে ইন্সপেক্টরকে বলে, আপনি কি জানেন আমি ডানা ছাড়াও আকাশে উঠতে পারি? এখনই উড়ে দেখাচ্ছি আপনাকে। এই বলে বোকা মেয়েটা লাফও মেরে দেয়, আর ছোয়ের সাথে থাকা ছেলেটাকে ধরে ফেলে। এটা দেখে হানরিমের দিকে ছো এগোতে থাকে হানরিমকে মারার জন্য, কিন্তু তখনই সেখানে ইন্সপেক্টর চলে আসায় ছো আবারও পালাতে থাকে। আর হানরিম ইন্সপেক্টরকে বলে, আপনি একদমই টেনশন করবেন না স্যার, আমি এদেরকে একাই মেরে সাইজ করতে পারবো। এই কথা শুনে ইন্সপেক্টরও ছোয়ের পিছু নেয়,
কিন্তু এদিকে হানরিমকে দেখে একদমই মনে হচ্ছিল না সে এদের একটা চুলও বাঁকা করতে পারবে। ফাইট তো দূরের কথা, যার কারণে সেই ছেলেগুলো উল্টো তাকিয়ে মারছিল। ডরপক বন্ড এখন কি করবে বুঝতে না পেরে তার সব দামি গ্যাজেট শরীরের সাথে লাগিয়ে এদের সাথে ফাইট করতে আসে, আর সৌভাগ্যবশত সে ফাইটে জিতেও যায়। এরপর বন্ড হানরিমকে কোলে তুলে সাইডে নিয়ে আসে আর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। আর ওদিকে ইন্সপেক্টর ছোয়ের পিছু করে, কিন্তু তখন ছোয়ের ভাড়া করা কিছু গুন্ডা ইন্সপেক্টরকে মারতে আসে। কিন্তু আমরা সবাই ভালো করে জানি এতে কোনো লাভ নাই, ইন্সপেক্টর এই গুন্ডার বাচ্চাগুলোর ফু দিয়ে উড়াই দিবে, আর সেটাই হয়। এরপর তিনি উপরে ছোয়ের কাছে চলে যান। ইন্সপেক্টরকে এভাবে আসতে দেখে ছোয়ের মনে পড়ে যায় 2 বছর আগের সেই ঘটনাটা। ঠিক এভাবেই হায়নও তার কাছে এসেছিল সেই ড্রাগের বিষয়টা জানার জন্য। পাশাপাশি হায়ং ছোকে এটাও বলেছিল যে সে এখনো পুলিশকে কোনো কিছু জানায়নি, তাই ছো যাতে এখনই এসব ছেড়ে দেয়। ছো তখন কান্নার অভিনয় করে বলে, আপনি এত ভালো, সবকিছু জানার পরও পুলিশকে কিছু বলেননি, আমাকে এত বড় সুযোগ দিলেন, আমি এই সুযোগ মিস করব না। সেই কথাগুলো কান্না করতে করতেই বলছিল, তাই হায়ং তাকে জড়িয়ে ধরতে আসে আর তখনই ছো হায়ংকে স্টেপ করে। ছো তখন বলতে থাকে, আমি আপনার চেয়ে বড় বোকা কখনো দেখিনি। আমি নাবালিক হয় আমার 2 বছরের বেশি জেলও হবে না, আর আমার তো কোনো পরিবারও নেই যে আমার জন্য কষ্ট পাবে। আফসোস আমি আপনাকে মেরে ফেললাম, কিন্তু আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। হায়ং তখন বলে, তুমি এটা করতে পারো না। সো তখন আরো কয়েকবার হায়ংকে স্টেপ করে। হায়ং রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। সো তখন বলে, আফসোস এখন আর আপনার বিয়ে হবে না। এদিকে প্রেজেন্ট টাইমে ইন্সপেক্টর ছোয়ের কাছে আসলে চু বলে, আমি আপনাকে তো হারাতে পারবো না, তাই আমাকে ক্ষমা করে দিন। ইন্সপেক্টর তখন বলে, তোমাকে একটা কষা থাপ্পড় মারবো, তারপরে ঠিকই তোমাকে মাফ করে দিব। চো তখন বলে, আপনি যদি আরেকটু আমার দিকে আগান তাহলে সানকে মেরে ফেলবো। পাশ থেকে অন্য একটা ছেলে সানের গলায় ছুরি ধরেছিল, আর ইন্সপেক্টর সানের দিকে তাকালেই এই সুযোগে চো ইন্সপেক্টরকে স্টেপ করে। এই দৃশ্যটা বাইরে থেকে বন্ড আর হানরিম দেখতে পায়। হানরিমের এরা দেখে একদম মাথায় নষ্ট। সে বন্ডের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে বন্ড যাতে তাকে কোনোভাবে ঠিক করে দেয়, কোনোভাবে তাকে হুঁশে নিয়ে আসে। ওদিকে ছো ইন্সপেক্টরকে বলে, মিস হায়ং এর কাছে গিয়ে বলবেন তিনি যাতে আমাকে ক্ষমা করে দেয়। এদিকে ওই ছেলেটা সানের পায়ের মধ্যে স্টেপ করে। সান চিৎকার করতে থাকে, আর এদিকে ছো বারবার ইন্সপেক্টরকে স্টেপ করতে থাকে। সৌভাগ্যবশত তখনই সেখানে হানরিম চলে আসে আর সানকে বাঁচিয়ে নেয়। এখন হানরিম এখানে কিভাবে আসতে পারলো সেটা তোমরা পরে জানতে পারবা। ওদিকে ইন্সপেক্টর কোনোভাবে নিজেকে সামলে নেয় আর ছোকে সেরা মাইট দিতে থাকে আর বলে, বাচ্চারা চাকু দিয়ে খেলে না। এখানে ইন্সপেক্টরের কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তাও তিনি বলেন, এই দেশে প্রত্যেকটা মানুষেরই স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, কেউ তাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ালে তাদেরকে এভাবেই মার খেতে হবে। সো তখন আবার অভিনয় করে বলে, আমাকে একটা সুযোগ দিন, আমি ভালো হয়ে যাব। ইন্সপেক্টর তখন বলে, একটা কেন, 1000টা সুযোগ দিলেও তুই ভালো হতে পারবি না, কারণ ভালো হওয়ার জন্য ভালো হওয়ার ইচ্ছা থাকতে হয়। এই কথাটা শুনে ছোয়ের মনে পড়ে যায় মিস হায়ংও তাকে এই একই কথা বলেছিল। সো তখন ইন্সপেক্টরকে বলে, বাহ, আপনাদের দুজনের জুড়ি একদম সেরা। মিস হায়ং মারা যাওয়ার আগে আমাকে বলছিল তুমি এটা করতে পারো না। সে তখনও আমার মধ্যে ভালো খুঁজছিল, কিন্তু আমি একদমই ভালো না। মেরে ফেলুন আমাকে, নিয়ে নিন নিজের প্রতিশোধ। ইন্সপেক্টর তখন তাকে মারার জন্য হাত তোলে, কিন্তু তাকে আর মারে না, উল্টো ইন্সপেক্টর নিজেই কান্না করে দেন। আর ছোকে বলেন, শুনেছ, তুমি এত খারাপ না, শুধরে যাও, নতুন করে জীবনটাকে শুরু করো, তুমি এখনো অনেক ছোট। এ কথা শুনে ছো কান্না করতে করতে বলে, কেন তাকে এত সুযোগ দেওয়া হচ্ছে, সে এতটা খারাপ হওয়ার পরও। আমি এখন আর মাফ চাই না, আমাকে কেন মেরে ফেললেন না। ইন্সপেক্টর তখন চলে যাচ্ছিলেন, যেতে যেতে তিনি পড়ে যান, তারও পেট থেকে অনেক রক্ত বের হতে থাকে। ইন্সপেক্টর তখন বলে, আমি ঠিক করেছি তাই না হায়ং। এরপর তিনি কল্পনায় হায়ংকে দেখতে থাকেন যে তার দিকে তাকিয়ে হাসছে আর বলছি, তুমি ঠিক করেছো। এই সবকিছুই ইন্সপেক্টরের কল্পনা ছিল। একটু পরে সেখানে হানরিন চলে আসে আর ইন্সপেক্টরকে উদ্ধার করে নিয়ে আসে। ততক্ষণে নিচে পুলিশ আর অ্যাম্বুলেন্সও চলে এসেছিল। ছোকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় শিক্ষামন্ত্রী ছোকে বলে, তুমি ইআরবিপিকে ফাঁসানোর চেষ্টা করেছো, পাশাপাশি সানের উপর জান নেওয়ার মতো হামলা করেছো, তোমাকে এই সব কিছুর শাস্তি পেতে হবে। তখন ইন্সপেক্টর সেখানে আসলে শিক্ষামন্ত্রী তাকে জিজ্ঞেস করে, এই কি, তোমার কি হয়েছে, ও তোমাকেও স্টেপ করছে। এটা দেখে শিক্ষামন্ত্রী এত রেগে যান যে তিনি ছোকে মারার জন্য দৌড় দেন আর বলেন, এটা আমার ছেলে, তোর আমার ছেলেকে মারার সাহস কি করে হয়, আমার মেয়েকে তো তুই মেরেই ফেলেছিস। হানরিম, বন্ড আর ইন্সপেক্টর কোনোভাবে শিক্ষামন্ত্রীকে সামলে নেয়। এরপর আবারও তিনি প্রতিবারের মতোই একটা প্রেস কনফারেন্স করেন আর বলেন, আপনারা কি জানেন শিক্ষার আসল অর্থ কি? শিক্ষা হলো সেটাই যেটা আমাদের জ্ঞানের পাশাপাশি আমাদের চরিত্রকেও ঠিক করে। ভালো স্কুল, ভালো কলেজ, ভালো পেশা অবশ্যই জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি নিজের মধ্যে সততা অর্জন করা। আর কতকাল এমন হবে যে একজন শিক্ষক প্রতিদিনের মতো স্কুলে যাবেন আর কোনোদিন বাড়িতে ফিরবেন না? আর কত এমন হবে যে শিক্ষার্থীরা আত্মহত্যা করবে, শিক্ষার্থীরা ড্রাগস নিবে, জুয়া জাতীয় বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়বে। যতদিন না কোরিয়া থেকে এই সবকিছু পরিপূর্ণভাবে দূর করা যায়,
ততদিন কোরিয়া সেফ নয়। এখানকার শিক্ষা অধিকারীদের আমরা অধিকার দিয়েই ছাড়বো। এআরবিপির উদ্দেশ্যই এটা, নিপীড়িতদের সাহায্য করা আর নিপীড়নকারীদের শাস্তি দেওয়া। আমরা চেষ্টা করেই যাব, হার মানব না। এরপর তারা সবাই সেই জায়গায় যায় যেখানে হায়ংকে দাফন করা হয়েছিল। শিক্ষামন্ত্রী বলেন, তুমি যেখানেই থাকো ভালো থেকো। ইন্সপেক্টর তখন তাকে একটা রুমাল দিয়ে বলে, আপনি কান্না করছেন? শিক্ষামন্ত্রী তখন বলে, কে কান্না করছে? আমি কান্না টান্না করি না। ইন্সপেক্টর তখন বলে, আমাকে কেউ বলেছিল আপনি নাকি অনেক কান্না করেন। শিক্ষামন্ত্রী তখন জিজ্ঞেস করে, কে বলেছে? ইন্সপেক্টর তখন বলে, হায়ং বলেছিল। হায়ং আমাকে বলেছিল আপনি নাকি সেদিনও কান্না করেছিলেন, যেদিন আপনার পোষা বিড়ালটাকে অন্য কেউ নিয়ে গিয়েছিল। শিক্ষামন্ত্রী তখন বলে, আরে ওটা কিছু না। হানরিন তখন বলে, হ্যাঁ স্যার, আপনি তো অনেক ইমোশনাল। ইন্সপেক্টর তখন বলে, হ্যাঁ, মনে ভালোবাসা থাকলে তো চোখে পানি আসবেই। শিক্ষামন্ত্রী এইসব কথা একটু আনইজি ফিল করছিলেন, তাই তিনি সাবজেক্ট চেঞ্জ করে কাজ কামের কথা বলা শুরু করেন। তখন সেখানে বন্ড এসে বলে, তাহলে চলুন আমরা এখন চলে যাই। এরা তখন বলে যে হ্যাঁ হ্যাঁ চলো চলো। এরপর তারা যেতে যেতে বন্ড ভুলবশত হানরিমের হাত ধরে ফেলে। হানরিম তখন চিৎকার করে বলে, এ কি, হাত কেন ধরছো? বন্ড বোকার মতো বলে, ওইখানে একটা পাথর ছিল তো তাই। হানরিম বলে, তবুও হাত কেন ধরলা? বন্ড তখন বলে, আগেরবার তো আপনি আমার হাত ধরছিলেন। হানরিম বলে, আমি এমন জীবনে করি নাই। এইসব দেখে পেছন থেকে শিক্ষামন্ত্রী বলে, এইসব কি চলছে? ইন্সপেক্টর তখন বলে, এরা দুজন আসলে একে অপরের পছন্দ করে, কিন্তু এরা দুজন এখনো শিওর না যে তারা পছন্দ করে একে অপরকে। তখন আমরা পাস্টের একটা সিন দেখি, যখন হানরিমের ক্লোরোফর্মের গ্যাসের কারণে অনেক বেশি নেশা হয়ে গিয়েছিল, তখন সে বন্ডকে বারবার বলছিল যেভাবেই হোক বন্ড যাতে তার নেশা দূর করে দেয়। হানরিম একদম পাগল হয়ে গিয়েছিল। বন্ড তখন আর কোনো উপায় না পেয়ে হানরিমকে কিস করে, আর এভাবে আসলে হানরিমের নেশা দূর হয়েছিল। এর পরের সিনে আমরা এদেরকে আবারও নতুন স্কুলে দেখতে পাই। ওদিকে শিক্ষামন্ত্রী সেই নেতার বিভিন্ন কুকর্ম মিডিয়ার সামনে নিয়ে আসার পর সেই নেতাকেও জেলে ভরা হয়। এখানে শেষ হয়ে যায় এই অসম্ভব সুন্দর ড্রামাটা। আই হোপ গাইস তোমাদের কাছে এই ড্রামাটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও আর থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা হরর মুভি এক্সপ্লেনেশনস পছন্দ করে থাকো তাহলে তোমরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। থ্রিল টাইম হরর, এখানে আমি সব ধরনের হরর মুভিস এক্সপ্লেইন করি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।